আমি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারবো না মা। এত খারাপ দিন চলে আসেনি আমার। ডাইনিং টেবিলের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বেশ উচ্চস্বরে কথাটা বলল ইলহাম। আফসার তুর্যও দৃষ্টিতে তার রাগের আভা ফুটে উঠেছে। সকালে ব্রেকফাস্ট করতে এসে মায়ের থেকে এমন প্রস্তাব হয়তো সে আশাই করেনি। তুর্যের সঙ্গে সমান তালে রেগে গেলেন তার বাবা ইরশাদ আফসার। তিনিও খাওয়া ছেড়ে উঠে গিয়ে ইলমা আফসারের উদ্দেশ্যে কড়া গলায় বললেন, আক্কেল জ্ঞান কি পুরোটাই হারিয়ে গেছে তোমার? শেষ পর্যন্ত কি না একটা বিবাহিত মেয়ের সঙ্গে তুমি ছেলের বিয়ে দিতে চাইছো? ইলমা খানিকটা নিচু গলায় বললেন, ও বিবাহিত ছিল, ডিভোর্স হয়ে গেছে। আর আমি তো জোর করিনি। মেয়েটা আমার পরিচিত, অনেক লক্ষ্মী একটা মেয়ে, তাই বলেছিলাম। কেন বলবে মা? কোনো মা একটা ডিভোর্সি মেয়েকে ছেলের বউ করতে চায় বলতে পারো? কথাটা বলেই টেবিলের উপর জোরে হাত রাখল তুর্য। ইলমা ভয় পেয়ে ছেলের পাশে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হ বাবা, আমি সত্যিওভাবে বলতে চাইনি। মায়ের হাতটা ছাড়িয়ে নিল তুর্য। তার কপালে এখনও রাগের বাজ বিদ্যমান। তুর্য বড় বড় নিঃশ্বাস ছেড়ে মায়ের সামনে আঙ্গুল উছিয়ে বলে, লিসেন মা, ইলহাম আফসার তুর্যের বউকে রূপে গুণে সব দিক থেকে উপরে থাকতে হবে। কোনো সাধারণ মেয়েকে আমি বিয়ে করব, এই চিন্তা করো না। আর তোমার না আমার জন্য মেয়ে দেখারই দরকার নেই, সেটাই ভালো হয়। সেহারে একটা লাথি দিয়ে হনহন করে উপরে নিজের ঘরে চলে যায় তুর্য। ইলমা তাকে আটকাতে চাইলেই ঈর্ষার তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এখন আটকাচ্ছ কেন? সকাল সকাল দিলে তো মাথাটা গরম করে। তোমার জন্য ছেলেটা না খেয়েই চলে গেল। সত্যি প্রতিটা বিষয়ে ঝামেলা না করতে পারলে তোমার পেটের ভাত আর হজম হয় না। ঈর্ষা তো চলে গেলেন নিজের ঘরে, আর ইলমা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সে তো এত কিছু ভেবে কথাটা বলেনি, নিজের বান্ধবীর মেয়ের কথা বলতে চেয়েছিল। তাদের পারিবারিক অবস্থা ভালো না হলেও মেয়েটাও অনেক নম্র ভদ্র, তা ইলমা আগে থেকেই জানে। মেয়েটাকে তার বেশ পছন্দ। একটা ভুল সিদ্ধান্তের জন্যই তার জীবনে দুঃখের পাহাড় নেমে এসেছে। তবে এতে তো মেয়েটার কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ছাড়ে ইলমা। বুঝতে পারে তারই ভুল হয়েছে। ছেলের রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে তার। তাও যে কেন বলতে গেল কথাটা। প্লেটের দিকে তাকিয়ে দেখলো তুর্য তেমন কিছুই খায়নি। রান্নাঘরে গিয়ে তুর্যের জন্য নতুন করে স্যান্ডউইচ বানালেন ইমলা। সঙ্গে এক গ্লাস জুস নিয়ে পা বাড়ালেন তুর্যের ঘরের দিকে। ছেলেকে তো আর না খাইয়ে থাকতে দিতে পারেন না। সদ্য গোসল করে হলুদ রঙের সালোয়ার কামিজ পরে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এলো মরিন। বিছানায় তার মা মারুফা বসেছিলেন, চোখে মুখে তার চিন্তার ছাপ। মরিনকে বের হতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি। বাড়িওয়ালা এসে আরও 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে বলে গেছে। সাদা রঙের তোয়ালেটা চেয়ারের উপর রেখে মরিন ব্রু কুঁচকে বলল, মানে 1 মাসের অ্যাডভান্স তো দেওয়াই হয়েছে, উনি তো তাই বলেছিলেন। এখন এসে বলে গেল আরও 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। এটাই নাকি তাদের নিয়ম। এমন নতুন নতুন নিয়ম বানালে তো চলবে না, তাই না? মারুফা হতাশ হয়ে বলে, কী করবি তাহলে? ছেড়ে দিবি বাড়িটা? মরিন ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে চুল আশ্রাতে আশ্রাতেই বলে উঠল, কী করে ছাড়ি বলো তো মা? সবে তো 1 সপ্তাহ হলো উঠলাম। একে তো 1 মাসের অ্যাডভান্স করা, তার উপর এই সময়ে নতুন বাসা কোথায় পাবো বলো? আমি একবার কথা বলবো বাড়িওয়ালার সাথে, তারপর বেশি কথা বাড়ালে তো দিতেই হবে টাকাটা। চুপ করে রইলেন মারুফা। মরিনের পিছনে এসে ক্ষীণ করে বলেন, কেন, টিউশনি জোগাড় করতে পারলি কোনো? মরিন চিরুনিটা ড্রেসিং টেবিলের উপর রেখে মায়ের দিকে ঘুরে তাকিয়ে বলে, কি করে পাবো বলো? এই শহরে তো আমার তেমন কেউ চেনে না মা। না জানি একটা মেয়েকে কেনই বা পড়াতে নিবে। তবুও আমি বলে রেখেছি কয়েকজনকে, দেখি ম্যানেজ করতে পারি কিনা। নিজের সাদা শাড়ির আসলে চোখ মুছলেন মারুফা। মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর বাবার জন্য তোকে আজ কত কষ্ট না করতে হচ্ছে। মরিন বিরক্ত হয়। মারুফা দু কাঁধে হাত রেখে বলে, প্লিজ মা, আমার ভালো লাগে না এসব কথা শুনতে। যা আছে খেতে দাও এখন। ভার্সিটির এক ফ্রেন্ডের বড় ভাই আছে, খুব ভালো মনের মানুষ, দেখা করতে বলল আমায়। গিয়ে দেখি কোনো কাজ জোগাড় করে দিতে পারেন কি না। মারুফা আবারও নিজের চোখ মুছে বললেন, কালকে ডিম আলুর তরকারি আছে, খেয়ে নিবি আয়। তুমি খেয়েছো তো? নজর নামিয়ে রাখলেন মারুফা। মরিন যা বোঝার বুঝে গিয়ে বলল, বুঝেছি, চলো একসাথে খাবো। 2 রুমের বাসা, বাড়িটা বেশ পুরনো। বড় খাট পাতানো ঘর থেকে বেরিয়ে সামনের ঘরে ছোট খাটে বসলেন মারুফা। মরিন রান্নাঘরে গিয়ে 2টো প্লেটে খাবার নিতে লাগলো। মারুফা তাকিয়ে রইলেন মেয়ের দিকে। এত মনের জোর মেয়েটা কার থেকে পেল তাই তিনি বুঝে উঠতে পারেন না। তুর্যের ঘরের সামনে এসে দাঁড়ালেন নীলমা। দরজাটা আটকানো, 2 হাতে ধরে রাখা ট্রেটা 1 হাতে নিয়ে দরজায় নক করলেন নীলমা। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর দরজা খুলল তুর্য। তবে দরজা খুলে বিছানায় গিয়ে বসে পড়ল সে। বোঝাই যাচ্ছে মায়ের উপর অনেক রেগে আছে।
ইলমা ভিতরে প্রবেশ করে খাবারের ট্রেটা টেবিলের উপর রাখলেন। এরপর তুর্যার পাশে বসে বললেন, খাবারের উপর রাগ দেখাতে নেই বাবা, খেয়ে নে। আমি খাবো না, এটা নিয়ে যাও। মায়ের উপর রাগ করে থাকে না তুর্য, আমি কি কখনো তোর খারাপ চাইতে পারি বল? তুর্য বিরক্তিকর সঙ্গে চোখ বন্ধ করে বলল, এখন তোমার ইমোশনাল কথার ঝুলি খুলে বসবে না প্লিজ, কিন্তু খাবারটা তো খেয়ে নে। আচ্ছা বেশ, তুমি বলো তোর কেমন মেয়ে চাই, আমি তেমন মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব। তুর্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, তার কোনো দরকার নেই, তুমি আর আমার জন্য মেয়ে দেখার কথা মাথাতেই এনো না। মনে মনে কষ্ট পেলেও তা প্রকাশ করল না ইলমা। উঠে দাঁড়িয়ে সামান্য হেসে বলল, বেশ, তুই যাকে পছন্দ করবি তার সঙ্গেই তোর বিয়ে হবে। আর রাগ করিস না বাবা, খাবারটা অন্তত খেয়ে নে। তুর্য বুকে হাত গুজে বলে, তুমি যাও, আমি খেয়ে নেব। প্রতি উত্তরে কোনো কথা আর বলল না ইলমা। হালকা মাথা নাড়িয়ে চলে গেলেন ঘর থেকে। ইলমা চলে যাওয়ার পর দরজা আটকে ট্রে থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে বিছানায় বসে পড়ল তুর্য। বাবা মায়ের একমাত্র ছেলে সে, ছোটবেলা থেকে ভীষণ আদরে বড় হয়েছে। মায়ের থেকেও বাবা তাকে বেশি মাথায় তুলে রেখেছে, যখন যা চেয়েছে তাই এনে দিয়েছে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল তুর্য, চাইলে বড় কোনো চাকরি কিংবা বিজনেস করতে পারত। তবে তার ইচ্ছে ছিল মিডিয়া জগতে আসার। অভিনয়ের প্রতি আগ্রহ তার ছোটবেলা থেকেই। অনেক জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছিল তুর্য। নিজের ইচ্ছে পূরণ করতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। অল্প কিছু নাটকের কাজের মাধ্যমে ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করে। খুব অল্প সময়ের মধ্যেই মানুষ তাকে পছন্দ করেছে, তার অভিনয়ের প্রশংসা করেছে। আর এই সাফল্য তুর্যকে আরও বেশি অহংকারী করে তোলে। তার একটাই লক্ষ্য, সবার উপরে থাকতে হবে। হাতে থাকা স্যান্ডউইচে কামড় দিয়ে তুর্য মনে মনে বলে, আমার পছন্দের মেয়ে তুমি খুঁজতে পারবে না মা, তাকে হতে হবে সবার চেয়ে সুন্দর, আমার পাশে যেমনটা মানায়। সবাই যেন হিংসে করে তাকে দেখে। আই জাস্ট ওয়ান্ট মোর অ্যান্ড মোর পপুলারিটি। রিক্সা থেকে নেমে আশেপাশে তাকালো মরিন। পরনে তার হলুদ রঙের সালোয়ার কামিজ, লম্বা চুলের বিনুনিটা একপাশে এনে রাখা, সাজের মধ্যে কেবল কপালের ছোট্ট একটা কালো রঙের টিপ। এটা তার জন্য ম্যান্ডেটরি। বান্ধবী রিমির ভাই রাতুলের বলা ঠিকানাটাই এসেছে। রাতুলের সঙ্গে এর আগে কখনো দেখা হয়নি। রাস্তার ওপারে সোজাসুজি চায়ের দোকানে বসে থাকা একজন লোককে দেখে অনেকটা রাতুলের মতোই মনে হলো। তাই দেখে শুনে রাস্তা পার হয়ে চায়ের দোকানের সামনে এলো মরিন। সেই লোকটির সামনে এসে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম, আপনি রাতুল ভাইয়া না? এক নজরে মরিনকে সম্পূর্ণ পরখ করে নিল লোকটা। তারপর সামান্য হেসে উঠে দাঁড়িয়ে বলল, মরিন রাইট? স্মিত হেসে মাথা নাড়ল মরিন। রাতুল আশেপাশে তাকিয়ে একটা চেয়ার মরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, রিমি তোমার কথা বলেছে আমাকে, বসো, কি খাবে বলো। মরিন রাতুলের বাড়িয়ে দেওয়া চেয়ারে বসে বলে, ধন্যবাদ ভাইয়া, কিন্তু আমি কিছু খাবো না। তা বললে কি চলে? আচ্ছা চা খাও অন্তত, মামা একটা চা। মরিনকে রাতুলকে থামিয়ে দিয়ে বলেন, আমি চা খাই না ভাইয়া। আপনি ব্যস্ত হবেন না, আসলে যেই কারণে আসা, রিমি আমাকে বলেছে সবটা, শুনে সত্যিই খারাপ লাগলো। কি আর করা যাবে বলুন, যা আমার ভাগ্যে ছিল তাই তো হয়েছে। আর আমি একটা কথা ভীষণভাবে বিশ্বাস করি, আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করে। হয়তো আমার সঙ্গে এর চেয়ে খারাপ কিছু হতে পারত। রাতুল চায়ের দোকানের পাশে থাকা বেঞ্চিতে বসে বলে, বাহ, বেশ পজিটিভ চিন্তা ভাবনা তোমার, ভালো লাগলো শুনে। ভাইয়া নিশ্চয় জানেন আমি আর আমার মা এই শহরে নতুন, তেমন একটা পরিচিত লোকজন নেই। আর এই মুহূর্তে আমার একটা কাজের খুব দরকার ছিল। হ্যাঁ, তো কী ধরনের কাজ করতে চাইছো তুমি? এমনিতে আমি কোনো কাজকে ছোট করে দেখি না, তবে 2-3টা টিউশন জোগাড় করতে পারলে ভালো হতো। এর আগেও স্টুডেন্ট পড়িয়েছি অনেক, খুব একটা খারাপ পড়াই না আমি। রাতুল 2 আঙ্গুল কপালে স্লাইড করে বলে, আসলে ব্যাপারটা কি বলো তো, আমিও কাজের সূত্রেই এখানে থাকি, খুব একটা আত্মীয় স্বজন আমারও নেই। তবে আমি আমার বন্ধুদের বলে রাখবো। সৌজন্যমূলক হাসে মরিন। নিজের ব্যাগটা একপাশে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজ আসি। ওয়েট, তুমি কিছু মনে না করলে আমি আরেকটা অফার দিতে পারি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি বলুন। তুমি জানো হয়তো আমার কাজটা মিডিয়া সেক্টরে, মানে ক্যামেরার পিছনে থাকায় পড়ে আমার, ও ডিরেক্টর হিসাবে বা অন্য কিছু। তুমি চাইলে আমি সেখানে তোমায় একটা কাজ ম্যানেজ করে দিতে পারি, কিন্তু আমার তো অভিনয়ের বিষয়ে কোনো জ্ঞান নেই। আর তেমন কিছু কখনো আমি করতেও চাইনি। অ্যাক্টিং নয়, তবে শুটিং স্পটে আরও অনেক যাবতীয় কাজ থাকে। যদি টিউশন পেয়েও যাও তবুও পাশাপাশি তুমি এই কাজটা করতে পারো। বাট সহেজ ইজ ইয়োর্স। মরিন কয়েক সেকেন্ড চিন্তা করে বলে, আমি একটু ভেবে দেখি ভাইয়া, আপনাকে আমি কল করে জানাবো। ফোন নাম্বার তো আছেই? হ্যাঁ অবশ্যই। আর আমি তো তোমার ভাইয়ের মতোই,
তোমার কোনো হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে। জি ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। মোরেন মুচকি হেসে মাথা নাড়িয়ে সেখান থেকে বিদায় নেয়। আরও অনেক কাজ, ভার্সিটি থেকে ট্রান্সফার নেওয়ার জন্য বেগ পোহাতে হয়েছে অনেক বেশি। মানুষ ঠিকই বলে, মাথার উপর বাবা নামক ছাদ থাকাকালীন মানুষ সময় বাস্তবতা বুঝতে পারে না। যখন তারা চলে যায় ঠিক তখনই যেন দুনিয়াটা নতুন করে চেনা যায়। শুধু সমাজ নয়, আত্মীয় স্বজনদের আসল রূপটাও তখন দেখা যায়। এত বড় রাজধানীতে একটা কাজের জন্য মানুষের এত কাঠখড় পোড়াতে হয়। যদিও মৌরিন কখনোই অলস ছিল না, সে যথেষ্ট পরিশ্রমী মেয়ে। তবে হুট করে বাস্তব সমাজের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। নিজেরই 21 বছরের জীবনে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, অনেক প্রকার মানুষও দেখেছে। তবে এখন মনে হচ্ছে এতদিন সব কিছু দেখেছে অন্যের চোখে, এখন দেখছে নিজের চোখে। রেস্টুরেন্টের সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রল করছে তুর্য। চোখে তার হাই কোয়ালিটি সানগ্লাস আর পরনে কালো রঙের শার্ট। বর্ষা মানুষকে কালো রঙে এমনিতেই মানায়, তবে তুর্যকে যেন একটু বেশিই মানায়। তুর্য একা বসে নেই, তার পাশে আছে দিয়া, নির্ঝর এবং তন্নি। তন্নি তুর্যর আগেই ইন্ডাস্ট্রিতে এসেছে, নির্ঝর এসেছে তুর্যর পরে। তবে সে অনেক আগে থেকে মডেলিংয়ের সঙ্গে জড়িত। তুর্যর এবং তন্নির পর দিয়েই খুব অল্প সময়ে পপুলারিটি পেয়েছে, বলতে গেলে তার রূপের জন্য। আগে থেকেই তার অনেক ফলোয়ার্স ছিল, এখন তা আরও বেড়েছে। অনেকদিন একসাথে বসা হয় না বলে আজ প্ল্যান করে চারজন একসঙ্গে কফি খেতে এসেছে। রেস্টুরেন্টটা একটু গ্রাম্য সাইডে, নদীর পাড়ে হওয়ায় একটু শান্তিতে আছে তারা। সবসময় ক্যামেরার সামনে থেকে তারা নিজেরাও বিরক্ত, তাই একটু এসবের বাহিরে গিয়ে সময় কাটানো প্রয়োজন। তবে আজকের এই গেট টুগেদারের পিছনে আরেকটা কারণ আছে, সেটা তুর্য ব্যতীত বাকি তিনজনই জানে। দিয়ে যে মডেলিং থেকে নাটকে এসেছে এর একটি বড় কারণ হলো তুর্য। আগে থেকেই সে তুর্যকে পছন্দ করত, তাই এই সেক্টরে এসেছে। ভেবেছিল একসঙ্গে কাজ করার সুযোগ পেলে ধীরে ধীরে তুর্যের মনেও জায়গা করে নিতে পারবে। 6 মাস হলো নাটকে কাজ করছে, তার মধ্যে একটা ছিল তুর্যের সঙ্গে। তুর্যের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি করতে পারলেও প্রেমের সম্পর্কটা এখনও তৈরি হয়নি। আর আজ সেটাই করতে চাইছে দিয়া। নির্জরা তন্নি আগে থেকে জানে দিয়াস তুর্যকে প্রপোজ করবে। সবাই ভেবেই নিয়েছে তুর্য তা অ্যাকসেপ্ট করে নিবে, কারণ তুর্য ঠিক যেমন মেয়ে পছন্দ তার সবটাই দিয়ার মধ্যে আছে। রূপে গুণে সব দিক থেকে তুর্যর উপযুক্ত। তারপর দিয়ে তার পরিকল্পিত কাজটি করলো। টেবিলে রাখা গোলাপটা তুলে নিয়ে তুর্যের সামনে এসে দাঁড়ালো। তুর্য আবার ফোন থেকে চোখ সরিয়ে তাকালো দিয়ার দিকে। তার মুখে যেন হাসি লেগে আছে, সঙ্গে লজ্জাও। কালো রঙের লং গাউন পরেছে সে। তুর্য ব্রু নাচিয়ে কি জিজ্ঞাসা করতেই হাঁটু গেড়ে সামনে বসে পড়ে। তিনি পাশ থেকে তালি দিচ্ছে আর নির্জর শীষ বাজাচ্ছে। দিয়া তুর্যের দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠে, আই লাভ ইউ তুর্য, উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড? স্বল্প পরিচিত দুজনে দেখা করে দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসে মৌরিন। বাহিরে থেকে রংটা করা নেই বাড়িটার, তার জন্য ভাড়া তুলনামূলক কিছুটা কম, তবুও খুব একটা কম নয়। মরিনরা ভাড়া নিয়েছে 3 তলার একটা ফ্ল্যাট। দোতলায় পৌঁছাতে মরিনের নজর যায় বাড়িওয়ালার বাসার গেটের দিকে। বাড়িওয়ালার বাসা চেনা যায় তার দরজা দেখেই। এত পুরনো বিল্ডিং এও তাদের বাসার দরজা রাজকীয়। পুরো দোতলাটাই সুন্দর, দেওয়ালে বিভিন্ন চিত্রের ওয়ালমেট। এগিয়ে এসে কলিং বেলে চাপ দেয় মরিন। যদিও এ সময় বাড়িওয়ালা বাসায় আছেন কিনা জানা নেই। খানিক বাদে দরজা খুলল বছর 25-এর একটি ছেলে, বোধহয় বাড়িওয়ালার ছেলে। যদিও এনাকে আগে দেখেনি মরিন। কাকে চাই? মরিন সালাম দিয়ে বলে, আঙ্কেল আছে? ছেলেটা একবার মরিনকে ভালো করে দেখে বলে, আব্বু নামাজে গেছে। কি দরকার আমায় বলো? মরিন কিছুক্ষণ ভেবে বলল, না থাক, আমি বরং পরে এসে আঙ্কেলের সাথে কথা বলে যাব। মরিন চলে যেতে নিলেই ছেলেটা তাকে আবারও ডেকে বলে, আব্বু কিছুক্ষণের মধ্যে চলে আসবে, চাইলে ভিতরে এসে বসতে পারো। বললাম তো, পরে এসে কথা বলে যাব। বিকেলে দিকে তো আঙ্কেল বাড়িতেই থাকেন বোধহয়, তখনই আসবো। বাই এনি চান্স তোমরা কি 3 তলার বাম পাশের ফ্ল্যাটে উঠেছ? জি, আসছি আমি। আর কথা বাড়াতে চাইলেও না মরিন। অপরিচিত লোকের সাথে খুব বেশি কথা বলা তার পছন্দ নয়। তাছাড়া এই লোকটাকে তেমন সুবিধারও মনে হচ্ছে না, তাই তো দ্রুত পা ফেলে বাসায় চলে এলো মরিন। তুর্য সৌরচোখে তাকিয়ে আছে দিয়ার দিকে। পাশে বসে থাকা তন্নি আর নির্জরের দিকেও একবার তাকিয়ে বুঝতে পারে তারাও এই প্ল্যানের অন্তর্ভুক্ত। তুর্য আবার কিছুটা সন্দেহ নিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ইয়া, অবভিয়াসলি আই এম সিরিয়াস। আই রিয়েলি লাভ ইউ তুর্য, অ্যান্ড আই থিঙ্ক ইউ অলসো লাইক মি। তুর্য কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে রইল দিয়ার দিকে। সৌন্দর্যের দিক থেকে দিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার উপায় নেই। বেশ ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আধুনিক সমাজের সঙ্গে একদমই মানানসই। তুর্যর সাথেও বেশ মানাবে তাকে। তবে তুর্যর কাছে যেন বিষয়টা ভালো লাগলো না।
এছাড়াও সে সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করে। তাই তো উঠে দাঁড়িয়ে সরাসরি বলে দিল, সরি দিয়া, আই ডোন্ট ওয়ান্ট টু গো অন এ রিলেশনশিপ উইথ ইউ। দিয়া, তন্নি, নির্ঝর তিনজনই যেন তুর্যের কথা শুনে আকাশ থেকে পড়ল। নির্ঝর কেবল হাঁ করে তাকিয়ে রইল তুর্যের দিকে, তবে তুর্যের মাঝে তেমন কোনোই ভাবান্তর নেই। দিয়া সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, তার চোখ টলমল করছে, যেন এক্ষুনি অশ্রু গড়িয়ে পড়বে। তুর্যর সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কেন তুর্য, আই অ্যাম নট বিউটিফুল? তুর্য মুখে কিছুটা বিরক্তির ভাব ফুটিয়ে বলল, ইউ আর সো মাচ বিউটিফুল দিয়া, বাট আই ডোন্ট লাইক ইউর অ্যাটিটিউড। প্লিজ এক্সকিউজ মি। টেবিলের উপরে রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে তুর্য। সঙ্গে নিজের শার্টের পকেটে ঝুলিয়ে রাখা সানগ্লাসটা পরে নেয়। একটা সুইংগাম মুখে দিয়ে চিবোতে চিবোতে গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করে তুর্য। তার মাঝে কোনো আহামরি কোনো ফিলিংস নেই। এই যে একটা মেয়েকে কয়েক মিনিট আগে রিজেক্ট করে আসলো, মেয়েটা নিশ্চয়ই এখন কেঁদে বসাচ্ছে। তবে এসবের কোনো ভাবান্ত তুর্যের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না। দিয়াকে তুর্যের অপছন্দ, ব্যাপারটা ঠিক তেমন নয়। পছন্দ না হওয়ার তেমন কোনো কারণে নেই। তবে দিয়াকে তুর্য যতদিন ধরে দেখেছে তাকে বেশ গায়ে পড়া মনে হয়েছে। যদিও সে যথেষ্ট স্মার্ট, তবুও এমন গায়ে পড়া মেয়ে তুর্যের খুব একটা ভালো লাগে না। তাই তাকে রিজেক্ট করার জন্য দুবার ভাবতে হয়নি তুর্যকে। কিছুক্ষণ বাদেই তুর্যর ফোনটা বাজতে শুরু করে। পাশের সিটে রাখা ছিল ফোনটা। এক হাতে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দেয় তুর্য। সামনের দিকে দৃষ্টি রেখে বলে, বলুন ভাইয়া। অপর পাশ থেকে রাতুল বলে ওঠে, কাল কিন্তু ফার্স্ট শ্যুট, টাইমলি চলে এসো। স্ক্রিপ্ট কি পাঠাতে হবে? দেখবে একবার? প্রয়োজন নেই, এসে দেখে নেব। ওকে। আর তোমার বিপরীতে কাস্টিংয়ে থাকছে? বলতে হবে না, যে থাকার থাকুক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। ওকে দেন, রাখছি তাহলে। কলটা কেটে দেয় রাতুল। নতুন এই নাটকে স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ করছে সে। এর আগেও তুর্যের সঙ্গে দুটো কাজ করেছে সে, তাই তুর্যের সঙ্গে তার বেশ ভালোই আলাপ রয়েছে। রাতুল কল কাটার কয়েক মিনিট পরেই তন্নি কল করে তুর্যকে। তুর্য আবারও আগের মতোই ফোনে লাউড স্পিকার অন করে রাখে। বলো, তুই দিয়ার সঙ্গে এমন কেন করলি? গম্ভীর কথাটা বলল তন্নি। তুর্য তার খুব একটা পাত্তা দিল না, না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কি করলাম আমি? সত্যি করে বলতো, আর ইউ ইন এ রিলেশনশিপ উইথ সামওয়ান এলস? তুর্য সামান্য হেসে উত্তর দেয়, অফকোর্স নট। বিশ্বাস হচ্ছে না আমার। তুর্য লুকিয়ে কোনো কাজ করে না। তাহলে খামোখা মেয়েটাকে কাঁদালি কেন? তোর সাথে তো ভালোই মানাতো দিয়াকে। এত কষ্ট হলে নিজে জানা ওর সঙ্গে রিলেশনে, আমার মাথা খাচ্ছিস কেন তুই? তুর্য। তন্নি রেগে গিয়ে বলে কথাটা। তুর্য বিরক্তিকর সুরেই বলে, ইউ নো দ্যাট আমার অমন গায়ে পড়া মেয়ে একদমই পছন্দ না। শুধু শুধু কথা বাড়াচ্ছিস কেন? বাপ, তোর যেমন মেয়ে পছন্দ অমন মেয়ে তুই এই জন্মেও খুঁজে পাবি না। দেখা যাবে। কই তোরা এখন? রেস্টুরেন্টেই আসে। দিয়ে তো পারে না, এখানে সেন্সলেস হয়ে যায়। নির্ঝর ওকে সান্ত্বনা দেওয়ার বহু চেষ্টা করছে। শেষ কথাটা তন্নি কিছুটা মজার ছলেই বলছে। তুর্য নিজেও তাতে হেসে দিয়ে বলে, গুড গুড, চালিয়ে যেতে বল ওকে, বাই। তন্নি আর তুর্য সেম এজের, একই ব্যাচের স্টুডেন্ট। নির্ঝর ওদের চেয়ে 1 বছরের জুনিয়র, আর দিয়া 4 বছরের। তাই তন্নির সাথে তুর্যের ফ্রেন্ডশিপটা একটু বেশি সুন্দর। নির্ঝর আর দিয়াও আছে এর মধ্যে, তবে দিয়াকে ওরা জুনিয়র হিসেবে স্নেহ করে। দিয়া যদিও সেসব নিয়ে বেশি ভাবে না, তুর্য তার সঙ্গে ভালো ব্যবহার করলেই সে খুশি। তবে আজ যা হলো, সে শখ থেকে বের হতে না জানি মেয়েটার কতদিন লাগে। আদতে বের হতে পারবে কি না। এ রোদের মধ্যে বাহিরে থাকা গেমে যাচ্ছে তাই অবস্থা। তাই বাসায় এসে আরও একবার গোসল করে নিল মৌরিন। তারপর নামাজ পড়ে এসে খেতে বসলো। মারুফও তার জন্য অপেক্ষা করছে। মৌরিন নামাজ শেষ করে এসে বসতেই মারুফও উৎসাহিত হয়ে বললেন, একটা ভালো খবর আছে রে মৌ। ওই যে 4 তলার ভাবি আছে না, তাকে আমি বলে রেখেছিলাম কোনো প্রাইভেট টিচার দরকার হলে জানাতে। আমায় এসে বলল, ওনার যে ছোট মেয়েটা আছে নিহা, ক্লাস 3-তে পড়ে, ওর জন্যই নাকি টিচার খুঁজছে। আমি তোর কথা বলেছি। তারপর আন্টি কি বলল? বলল তার মেয়েকে পাঠিয়ে দিবে পড়ার জন্য, বাসায় এসে পড়ে যাবে। তোর কখন সময় হয় সেটা জানতে বলল, আর ফিটাও জানাতে বলেছে। মৌরিন ঈষৎ হেসে বলে, ওইটুকু বাচ্চাকে পড়াবো, তাও আবার প্রতিবেশী। টাকা কি করে নেই বলো তো? মারুফও উদাস হয়ে মৌরিনের পাশে বসে বলেন, আমাদের এখন যে অবস্থা, না নিয়ে তো কোনো উপায় নেই। তা অবশ্য ঠিকই বলেছ। তুমি তাহলে আন্দাজ মতো কিছু একটা বলে দিও। আর বর্তমানে তো আমি সারাদিনই ফ্রি,
ভার্সিটি ট্রান্সফার করাতে পারলে তারপর একটু প্রবলেম হবে, তার আগে তো কোনো কাজ নেই। সন্ধ্যার দিকে আসতে বলো ওকে। কিছুটা সময় পেরিয়ে যায়। খাওয়ার মাঝে রাতুলের কথা মনে পড়তেই মরিন মারুফার উদ্দেশ্যেই বলে ওঠে, জানো মা, নতুন একটা কাজের খোঁজ পেয়েছি। কী কাজ? খুশি হয়ে কথাটা বললেন মারুফা। তবে মরিন সবটা খুলে বলার পর তার মুখটা কেমন যেন একদমই চুপসে গেছে। কি হলো মা, তুমি আবার মন খারাপ করছো কেন? ছেলেটাকে তো কতটা চিনিস তুই? ওর কথায় বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? বিশ্বাস করাটা দোষের কিছু নয়, তবে অন্ধবিশ্বাস করাটাই হচ্ছে দোষের। বিশ্বাসের দাম কয়জন দেয়? মরিন স্মিত হেসে উত্তরে বলে, তবে অবিশ্বাস করেও যে থাকা যায় না। বেঁচে থাকতে গেলে মানুষকে যে বিশ্বাস করতেই হবে। যদি কেউ সেই বিশ্বাসের দাম না দেয় তবে সেটা ভাগ্যের লিখন। মানবা মেয়েদিকে অবাক চোখে তাকাতে সে চোখ নামিয়ে খাওয়ায় মনোনিবেশ করে। মেয়ের এমন ব্যবহারে, এমন কথায় বরাবর স্তম্ভিত হন মারুফা। নিজেও চোখ নামিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তাহলে কাজটা করছিস? আর একটু ভাবি বরং, রাতে জানাবো ভাইয়াকে। খাবার শেষে গিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয় মরিন। একটু বিশ্রাম নেবে এখন, সঙ্গে ভাববে নিজের ভবিষ্যৎ সম্পর্কে। তারপর আসরের নামাজ পড়ে যাবে বাড়িওয়ালার বাসায়। আশা করা যায় আবার তার সঙ্গে কথা বলতে সক্ষম হবে। দুপুরের কাঠফাটা রোদ শেষে সন্ধ্যায় এসে একটু শীতল বাতাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল। খাওয়া শেষে বিশ্রাম নিতে শুয়েছিল মরিন। কখন যে চোখ লেগে গেছে তার নিজেরই খেয়াল নেই। মারুফা আর ডেকে দেয়নি। মাগরিবের আজানের ধ্বনি কানে আসতেই ঘুম ভেঙে যায় মরিনের। অবাক হয় যে এতক্ষণ ঘুমালো। আসরের নামাজটাও পড়া হলো না, বাড়িওয়ালার বাসায়ও যাওয়া হলো না। তবু একটু ঘুমিয়ে বরং ভালোই হয়েছে। শরীরটা হালকা লাগছে এখন। দ্রুত বিছানা থেকে নেমে উজু করে নামাজটা পড়ে নিল মরিন। চুল আঁচড়ে নিয়ে ঘরের জানালার পাশে এসে দাঁড়ায় সে। বাতাসের বেগে পর্দাগুলো কয়েক হাত দূরে পর্যন্ত উড়ে চলে যাচ্ছে। বাতাস থামলে তারা আবারও পূর্বের জায়গায় ফিরে আসছে। চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য সে শীতল বাতাস উপভোগ করলো মরিন। জীবনটাকে তার এই বাতাসের সঙ্গেও তুলনা করতে ইচ্ছে হলো। কখনো কখনো এই শীতল বাতাসে শরীরে কাটা দেয়। বাহ্যিক সব কিছু বলে কেবলই সেই সময়টাকে উপভোগ করতে ইচ্ছে হয়। আবার কখনো সে বাতাস একদমই থেমে যায়। রোদের মাঝে একটুখানি বাতাসের প্রয়োজন হলেও তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মরিনের জীবনটা বোধহয় এখন সে দ্বিতীয় পর্যায়ে আছে। জীবনের গতিও একদমই থেমে গেছে। তবে সে মনে প্রাণে বিশ্বাস করে প্রকৃতির মতোই তার জীবনে আবারও শীতলতা আসবে। তার কাজ শুধু ধৈর্য ধরা আর জীবনটাকে সচল রাখার চেষ্টা করা। ইতিমধ্যে মারুফাও নামাজ শেষ করে হিজাব পরা অবস্থাতেই ঘরে এলেন। তার উপস্থিতি টের পেয়ে চোখ খুলল মরিন। শেষবারের মতো লম্বা নিঃশ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো সে। বিছানার উপরে রাখা সুতির গোলাপি রঙের ওড়নাটা হাতে নিল। সুন্দর করে মাথায় ওড়নাটা টেনে নিজেকে আবৃত করে নিল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে মারুফের সামনে এসে বলল, আমায় ডাকতে পারতে মা? বলে এসেছিলাম বিকেলে যাব কথা বলতে। কাকে বলে এসেছিস? বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে বোধ হয়। থাক, দেরি যখন হয়ে গেছে তখন আর বেশি দেরি না করি। আমি গিয়ে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কথা বলে আসি, কেমন? মারুফা চোখ ছোট করে বললেন, ওনার আবার ছেলেও আছে? কয়েক সেকেন্ড মায়ের মুখের দিকে তাকিয়ে রইল মরিন। সামান্য গাড় পাকিয়ে তাচ্ছিল্য স্বরে মৃদু হেসে মারুফার এক কাঁধে হাত রেখেই বলে, খামোকা চিন্তা করো না মা, তোমার মেয়ে এত অপরূপা সুন্দরী নয় যে যে কেউ নজর দিয়ে দিবে তোমার মেয়েকে। মরিনের এই এক কথাটা খুব একটা পছন্দ হলো না মারুফার। তিনি প্রতিবাদ সুরেই বললেন, আমার মেয়ে আমার চোখের সবার থেকে বেশি সুন্দর। হ্যাঁ বুঝেছি, এখন তাহলে যাই আমি, বেশিক্ষণ লাগবে না। বাড়ার ব্যাপারে কথা বলেই তারপর চলে আসব। মারুফা ছোট করে বলে, যা। তারপর বলে মাথা নাড়লেন। মরিন ওড়নাটা আরও একবার ঠিক করে বাসা থেকে বের হলো। গন্তব্য হলো বাড়িওয়ালার বাসা। কয়েক সেকেন্ডের মধ্যেই দোতলায় চলে এলো মরিন। বাড়িওয়ালা দরজার সামনে এসে পূর্বের ন্যায় কলিং বেল চাপ দিল। এবার দরজা খুলল অন্য কেউ। তাকে মরিন আগেও দেখেছে। বাসার কাজের লোক হবে হয়তো। পোশাক দেখে তো তাই মনে হয়। মরিন তাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আছেন? মহিলা কিছুটা পাশে সরে গিয়ে হাসি মুখে বলেন, হ্যাঁ আছে তো, ভিতরে আসেন। মরিন স্মিত হেসে ভিতরে প্রবেশ করতে সোফা বসে থাকতে দেখে আফজাল সাহেবকে। মনোযোগ দিয়ে কিছু কাগজে চোখ বোলাচ্ছিলেন তিনি। মরিনকে দেখে তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে দেয়। তার সালামের উত্তর দিয়ে বলে, দুপুরেও নাকি এসেছিলে? কোনো দরকার? হাতের ইশারায় মরিনকে সোফায় বসতে বলেন আফজাল।
মরিন সোফায় বসে স্বাভাবিকভাবেই বলে, আঙ্কেল কিছু মনে করবেন না, বাসা ভাড়া নেওয়ার সময় তো কথা ছিল 1 মাসের অ্যাডভান্স দিতে হবে, তাহলে এখন আবার 2 মাসের কথা উঠছে কেন? সবাই 2 মাসের অ্যাডভান্স দিয়েই ওঠে, তোমাদের হয়তো আগে জানানো হয়নি, এখন জানিয়ে দিলাম তাই। আগে তো জানানো উচিত ছিল তাই না? এত কথা বাড়ানোর ইচ্ছে বাবা আমার নেই, সবাই যেহেতু 2 মাসের ভাড়া অ্যাডভান্স করে তাই তোমাদেরও তাই করতে হবে। বেশি সমস্যা থাকলে কদিন পরে দিও, তবে দিতে হবেই। আফজাল সাহেবের কথার ধরনেই বোঝা গেল তিনি বেশ বিরক্ত। মনন তাই আর কোনো কথা বাড়ানোর ইচ্ছে পোষণ করল না, বসা থেকেই উঠে বলে, উঠে যখন পড়েছি তখন নিয়ম থাকলে তো দিতেই হবে, তবে এরপর থেকে সবাইকে আগে থেকে জানিয়ে রাখার চেষ্টা করবেন আঙ্কেল। আসছি। আফজাল সাহেব মৌরিনের কথা তেমন কোনো গ্রাহ্যই করলেন না, তার প্রতি উত্তরে কিছু না বলে চুপ করে রইলেন। মৌরিন বাসা থেকে বেরিয়ে যাবে, সেই মুহূর্তে তার দ্বিতীয়বার সাক্ষাৎ হয় আরাফ, অর্থাৎ আফজাল সাহেবের ছেলের সঙ্গে। আরাফ মৌরিনকে দেখে তার হাতে থাকা ফোনে থেকে চোখ সরিয়ে বলে, তুমি তো দুপুরে এসেছিলে তাই না? হয়েছে আব্বুর সাথে কথা বলা? মরিন শুধুমাত্র হ্যাঁ বলে দরজা খুলে বেরিয়ে চলে গেল। আরাফ আফজাল সাহেবের সামনে সোফায় বসে বলে, নতুন ভাড়াটিয়া নাকি আব্বু? হ্যাঁ, ওই 3 তলায় নতুন উঠেছে, 1 সপ্তাহ হলো। বিরক্ত হয়ে বললেন আফজাল। আরাফ দরজার দিকে একবার তাকিয়ে বলে উঠল, তা কি নিয়ে কথা বলতে এসেছিল? 1 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছিল, এখন আরেক মাসের কথা বলায় নাকি ভুল হয়েছে আমার। একটু থেমেই আফজাল আবারও নিজে থেকেই বলে উঠলেন, বাপমরা মেয়ে তো, পারিবারিক অবস্থাও তেমন একটা ভালো না, আমিও তো একটু ছাড় দিলাম, কয়েকদিন পর দিতে বললাম, এর চেয়ে বেশি ছাড় বাবা আমি দিতে পারবো না। ভিতরে উত্তরে আর কিছুই বলল না আরাফ, এক নজর আফজালের দিকে তাকিয়ে ফোন স্ক্রল করতে করতে নিচের দিকে চলে গেল সে। আফজালও পূর্বের ন্যায় নিজের কাজে মনোনিবেশ করলেন। বাসায় এসে আরও কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মৌরিন রাতুলের বলা কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। অন্তত বেশ কয়েকটা টিউশন জোগাড় করার আগ পর্যন্ত জমানো টাকা দিয়ে আর কতদিনই বা চালানো যাবে, কিছু তো একটা করতেই হবে। মারুফা কয়েকবার সেলাইয়ের কাজ করতে চেয়েছিলেন, তবে মৌরিন তাকে বাধা দিয়েছে। কোমরে ব্যথা নিয়ে তাকে সেলাইয়ের কাজ করতে দেবে না মৌরিন। ফোন থেকে রাতুলের নাম্বার বের করে কল দেয় মৌরিন। 2বার রিং হওয়ার পর কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মৌরিন। ও আচ্ছা, হ্যাঁ বলো মৌরিন, আপনি যে কাজের কথা বলেছিলেন আমি তাতে রাজি আছি ভাইয়া, কখন কোথায় থাকতে হবে আমাকে বলে দিয়েন। বাহ, এ তো বেশ ভালো কথা, এমনিতে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে ঝামেলা ছিলাম, তুমি থাকলে আর কোনো প্রবলেম হবে না। কালকেই শুটিং আছে, খুব একটা দূরে নয়, আমি তোমাকে ঠিকানা পাঠিয়ে দিলে আসতে পারবে না? হ্যাঁ পারবো ভাইয়া, ঠিক আছে, আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিকানা পাঠিয়ে দিব তোমায়। জি ভাইয়া, আল্লাহ হাফেজ। কলটা কেটে রাতুলে সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় মৌরিন। এরপর বিছানায় বসে অপেক্ষা করে তার রিপ্লাইয়ের জন্য। শুটিংয়ের জায়গায় থাকা, স্ক্রিপ্ট এগিয়ে দেওয়া, কারো কিছু দরকার হলে তা এনে দেওয়া, এসব কাজই হবে হয়তোবা। এতে তেমন কোনো সমস্যা নেই মৌরিনের, তবে অনেক মানুষের মাঝে থাকতে হবে, এটাই তার একমাত্র সমস্যা। সকাল সকাল শুটিং স্পটে এসে হাজির হয়েছে তুর্য, রাতুল সহ আরও অনেকে, তবে নায়িকা এখনও আসেনি। কাঙ্ক্ষিত নায়িকাও 2 মিনিটের মাথায় খোলা মাঠের সামনে এসে গাড়ি থেকে নামল। সেটা আর কেউ নয়, তন্নি। তুর্য এখানে এসেও জানতে পেরেছে সেটা, যদিও এর আগেও তারা একসঙ্গে নাটক করেছে, এটা নতুন কিছুই নয়। বিশাল একটা মাঠ, এখানেই শুটিং হবে আজকে। তন্নি যেখানে এসে গাড়ি থেকে নেমেছে তার একটু পাশে তুর্য বসেছিল। তন্নি ওর সামনে আসতেই বলে ওঠে, তুই আবার এত লেট লতিফ হলি কবে থেকে? ভাই, আমি ভোরবেলায় একটা শ্যুটে গিয়েছি, সেখান থেকে ডিরেক্ট এখানে এসেছি, এখনও কিছু খাওয়াও হয়নি। তুর্য উঠে দাঁড়িয়ে ফোনটা প্যান্টের পকেটে রেখে চুলে হাত বুলিয়ে বলে, তাহলে এই কাজটা না করলেই পারতি, এত প্রেশার নেওয়ার কি দরকার ছিল? তন্নি হাত দিয়ে গাড়ি স্লাইড করতে করতে বলে, স্ক্রিপ্ট ভালো লেগেছিল তো তাই। তুর্য বাঁকা হেসে তন্নির কানের দিকে এগিয়ে গিয়ে বলে, স্ক্রিপ্ট ভালো লেগেছে নাকি স্ক্রিপ্ট রাইটার? আলতু ফালতু কথা বলবি না তুর্য। নজর লুকানোর চেষ্টা করে কথাটা বলে তন্নি। তুর্য তো তা দেখে হু হু করে হাসতে শুরু করে। কদিন মেয়েটাকে ভালোই পচাতে পারবেও। এরই মাঝে সেখানে উপস্থিত হয় রাতুল। তন্নির দিকে গড়ি দেখিয়ে বলে, এত দেরি করলে চলে তন্নি? সরি ভাইয়া, আসলে একটু কাজ ছিল তো তাই আর কি। আর ঈশিতা আমাকে রাতে মনেও করিয়ে দেয়নি,
যে আজকে শ্যুট আছে, তাহলে আগের শ্যুটটা বাদ দিয়ে দিতাম। আমার তো সকালে উঠেই মনে পড়ল ঈশিতা আর আসছে না। 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। পায়ে যা অবস্থা, 6 মাসের আগে দাঁড়াতেই পারবে না। আহারে বেচারি, খুব খারাপ লাগছে ওর জন্য। তবে আজ থেকে নতুন একটা মেয়ে আসবে, আমার পরিচিত। নতুন মেয়ে? কই, আলাপ করিয়ে দেবেন না? ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে কথাটা বলল দুর্য। তন্নিও তার সঙ্গে সম্মতি জানালো। রাতুল মৃদু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আগে ওদিকটাই চলো। ড্রেস চেঞ্জ করে জলদি মেকআপ ঠিকঠাক করে নাও। এখানে শ্যুট শেষ করে বাড়ির ভিতরে শুটিংয়ে যেতে হবে। 5 দিনের মধ্যে শ্যুট শেষ হওয়া চাই। তন্নিয়া তুর্য সম্মতি জানিয়ে সামনের দিকে এগোতে লাগলো। তুর্যর নজর তখনও ফোনের দিকে। ঠিক তখনই সামনে থেকে একটা মেয়েকে আসতে দেখলো। হাতে কিছু স্ক্রিপ্ট নিয়ে রাতুলের দিকে এগোচ্ছিল সে। তুর্য প্রথমবার খেয়াল না করলেও দ্বিতীয়বার ভালো করে তাকায় মেয়েটার দিকে। মরিন রাতুলের কথা অনুযায়ী যে স্ক্রিপ্ট রয়েছে সেগুলো গুছিয়ে আবার তার কাছে নিয়ে আসছিল। সামনে তুর্যকে দেখে সে নিজে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানে। তুর্য ব্রুজকল ঈষৎ কুসকে বলতে নাই, তুমি ঠিকঠাক করে রেখেছ তো মরিন? মরিন এসে সামনে এসে তার হাত থেকে স্ক্রিপ্টগুলো নিয়ে দেখতে দেখতে বলে রাতুল। মরিন তুর্যের দিক থেকে চোখ সরিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। তন্নি মরিনকে একবার দেখে রাতুলের উদ্দেশ্যে প্রশ্ন করে, ও কে ভাইয়া? রাতুল স্ক্রিপ্টগুলো থেকে চোখ সরিয়ে মৃদু হেসে বলে, আলাপ করিয়ে দেই, ও হচ্ছে মরিন। ওর কথাই বলেছিলাম তোমাদের, ঈশিতার জায়গায় এখন থেকে মরিনে থাকবে। তুর্য আর মরিন দুজনেই রাতুলের দিক থেকে চোখ সরিয়ে অবাক হয়ে তাকায় একে অপরের দিকে। মনে পড়ে যায় কয়েকদিন আগের ঘটনা। ভোরবেলায় বাড়ির পাশের রাস্তায় জগিং করতে বেরিয়েছিল তুর্য। শরীরে তার কালো রঙের হাত কাটা গেঞ্জি, সঙ্গে কালো রঙের 3/4 প্যান্ট। এক হাতে তার পানির বোতল। এত সকালে বয়স্ক মানুষ ছাড়া রাস্তায় তেমন কাউকেই দেখা যায় না। আর সে বয়স্ক লোকদের তুর্যকে চেনার কথাও নয়। ইয়াং জেনারেশনের 2-1 থাকলে হয়তো তারা তুর্যকে চিনে ফেলে। তবে 2-একটা সেলফি তুলতে খুব একটা ঝামেলা হয় না তুর্যর, বরং নিজের এই জনপ্রিয়তা নিয়ে অহংকার হয় তার। অনেকটা সময় শেষে একটা মাঠের পাশে বেঞ্চে এসে বসে পড়ে তুর্য। হাতে থাকা পানির বোতলটা খুলে সামান্য জগিয়ে অনেকটা পানি ঢেলে দেয় মাথার সামনের অংশে এবং মুখে। বোতলটা আটকে অন্য হাতের সাহায্যে পানিটুকু ঝেড়ে নিয়ে উঠে দাঁড়ায় সে। তবে কয়েক কদম পা বাড়াতে পিছন থেকে একজন মেয়েলি কণ্ঠে ডাক দেয় তাকে। তুর্য শিওর হয়তো তার কোনো ফ্যান দেখতে পেয়েছে তাকে। থেমে যায় তুর্য। মরিন দ্রুত পা বাড়িয়ে তুর্যের সামনে এসে বলে, এক্সকিউজ মি। কথাটা বলে নিজের ফোনটা সামনে ধরে একটা অ্যাড্রেস দেখাতে চায় সে। তুর্য ভেবেছিল মরিন হয়তো সেলফি তোলার জন্য ফোন সামনে আনছে, তাই সে খানিকটা মুচকি হাসি দিয়ে ছবি তোলার ভঙ্গিতে দেখায়। তা দেখে মরিন ব্রু কুঁচকে বলে, আপনি এমন করছেন কেন? তুর্য অবাক হয়, মুখভঙ্গি স্বাভাবিক করে নেয় সে। মরিন সেদিকে খেয়াল না করে ফোনে একটা অ্যাড্রেস দেখিয়ে বলে, এই জায়গাটা এখান থেকে কত দূর একটু বলতে পারবেন প্লিজ? আসলে আমি গুগল ম্যাপে ঢুকতে পারছিলাম না। বোকা বনে গেল তুর্য। কিছুটা বিব্রতিকর পরিস্থিতিতে তো পড়ে গেল সে। মরিন আবারও বলল, আপনি না জানলে সমস্যা নেই, অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি। তুর্য একবার মরিনকে ভালো করে পরখ করে নেয়। শ্যামবর্ণের মেয়েটার পরনে সাদা রঙের গোলজামা, সঙ্গে 7 রঙের একটা ওড়না, কপালে কালো রঙের একটা ছোট্ট টিপ। অসন্তুষ্ট হলো তুর্য, গম্ভীর গলায় উত্তর দিল, এখান থেকে সোজা গিয়ে বাম দিকে, হেঁটে গেলে 5 মিনিট লাগবে। মরিন মৃদু হেসে ধন্যবাদ জানায় তুর্যকে। এরপর তার বলা রাস্তার দিকে চলে যায়। আর মরিন, ওরা হলো তুর্য আর তন্নি, এই নাটকের হিরো অ্যান্ড হিরোইন। তুর্য, তন্নি তোমাদের কিছু দরকার হলে মরিনকে জানাবে, ঠিক আছে? মরিন আবার বুঝতে পারে সেদিন তুর্যের অমন অদ্ভুত আচরণের কারণ কি। তবে ও কিছু না বলে চুপ করে থাকে। আরও অনেকে তাড়া দিল তুর্য, তন্নি, রাতুল সহ সবাই পা বাড়ায় শুটিং স্পটের দিকে। মরিন সব স্ক্রিপ্টগুলো হাতে নিয়ে কার কোনটা সেটা ঠিক করছে। সামনে মেকআপ আর্টিস্ট তন্নির মেকআপ ঠিক করছে, আরেকজন তুর্যের চুলগুলো সেট করছে। তুর্য ফোন হাতে নিয়ে স্ক্রল করেই চলছে। তন্নির স্ক্রিপ্টটা নিয়ে মরিন তন্নির কাছে এসে বলে, ম্যাম, আপনার স্ক্রিপ্ট এটা। তন্নি সামান্য হেসে স্ক্রিপ্টটা হাতে নিয়ে বলে, আমায় কেউ ম্যাম বলে ডাকে না বুঝলে, আপু বলেই ডেকো, তাতেই হবে। আর তোমাকে মৌরি ডাকবো কেমন? স্মিত হেসে সায় দিল মরিন। তন্নি তুর্যের দিকে তাকিয়ে আবারও বলে, ওকে যা খুশি দেখো, ওটা তোমার ইচ্ছে। মরিন আবার পরের স্ক্রিপ্টটা নিয়ে তুর্যের সামনে গিয়ে বলল, এটা আপনার। এক নজর মরিনের দিকে তাকিয়ে স্ক্রিপ্টটা হাতে নিল তুর্য। নিজের ফোনটা সামনে রেখে স্ক্রিপ্টটা উল্টে পাল্টে দেখে নিজেই বলল,
রাতুল বাজে কাদের নিয়ে আসে কে জানে। এই সেক্টর সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই। মরিন স্পষ্টভাষী মানুষ, তাই ইতস্তবোধ না করে সরাসরি বলল, ইনডাইরেক্টলি কি আমার কথা বোঝালেন আপনি? স্ক্রিপ্টের দিকে চোখ রেখে তুর্য বলল, এমন ভাবার কারণ কি? মরিন মৃদু হেসে বলে, মানুষের কথার ধরন দেখে বোঝাই যায় এগুলো। কিন্তু আপনি ভুল কিছু বলেননি। এই সেক্টর সম্পর্কে আসলেই আমার তেমন কোনো ধারণা নেই। খুব একটা নাটকও আমার দেখা হয় না, তাই অ্যাক্টরদেরকেও তেমন চিনি না। আরশোকে মরিনের দিকে তাকালো তুর্য। মরিন কিছুটা থেমে নিজে থেকেই বলল, তবে আমি যেহেতু এখানে অভিনয় করতে আসিনি, তাই আমার এসব বিষয় খুব একটা ম্যান্ডেটরি বলে তো আমার মনে হয় না। শুটিং শুরু করার জন্য ডাক পড়ল সবার। মরিনও সেদিকেই চলে গেল। ফলে তার কথার বিপরীতে আর কিছু বলার সুযোগই পেল না তুর্য। অবশ্যই নিয়ে খুব একটা মাথা ঘামালো না তুর্য। আরও অনেক কাজ আছে তার। এসব ক্ষুদ্র ব্যক্তিবর্গ নিয়ে চিন্তা করার ইচ্ছে তুর্যর নেই। সে নিজ থেকে নিজে যেই মাপের মানুষ, তার চিন্তা ভাবনা হবে সমান মাপের মানুষদের নিয়ে। এটাই তুর্যের ধারণা। শুটিং স্থানে খুব একটা কঠিন কাজ করতে হয়নি মরিনকে। প্রথম দিন বলে বাকিরাও ওকে সাহায্য করেছে কাজগুলো বুঝে নিতে। সবাইকে বেশ ভালোই মনে হয়েছে মরিনের। বিশেষ করে তন্নি তো ভীষণ মিশুক। রাতুলও খুব হাসি খুশি মানুষ। সেখানে কেবল একজনকেই ব্যতিক্রম মনে হয়েছে মরিনের, আর সেটা ব্যক্তি হলো তুর্য। ভিতরটা যে তার অহংকারে ভরপুর এটা বুঝতে খুব বেশি সময় লাগেনি মরিনের। আর অহংকারী ব্যক্তিরা আর যাই হোক মানুষ হিসেবে ভালো হতে পারে না, এ বিষয়ে অনেকটা নিশ্চিত মরিন। বিকেলের দিকে শুটিং সেট থেকে বাড়ি ফিরে আসে মরিন। আসরের নামাজ পড়ে কিছুটা বিশ্রাম নেয় সে। এরপর মাগরিবের নামাজ পড়ে চারতলা চলে আসে নিহা নামের মেয়েটিকে পড়ানোর জন্য। কথা ছিল নিহাই এসে পড়ে যাবে, তবে তার মা পরবর্তীতে এসে বলেছেন মরিনকে যেতে। নিহার বাবা একটু শহরের বাহিরে গেছেন, আর তার নাকি একা বাসায় থাকতে ভয় করে। মরিনও আর আপত্তি করেনি, সময় মতো চলে যায় নিহাকে পড়ানোর জন্য। নেহাও খুব মিষ্টি একটা মেয়ে, আর তার মাও ভীষণ আন্তরিক। প্রথম দিন গল্প করে কাটিয়ে দিল তারা। আগামী দিন থেকে পড়াশোনা শুরু করবে। আধা ঘন্টা গল্প করে নিহাদের বাসা থেকে বের হলো মরিন। নিচে নামতে যাবে, তখনই মনে পড়ে বাড়িতে ওঠার পর ছাদে যাওয়া হয়নি। বিল্ডিংটা 4 তলা, 5 তলায় ছাদ, তাই নিচে না গিয়ে ছাদটা দেখে আসার জন্য উপরে যায় মরিন। তালা দেওয়া থাকলে আবার ফিরে আসবে না হয়। ভাগ্য ভালো ছিল মরিনের। উপরে উঠে দেখলো ছাদের দরজা আটকানো, তবে তালা দেওয়া নেই। তার মানে ছাদ সবসময় খোলাই থাকে। দরজা খুলে ছাদে চলে আসে মরিন। বিল্ডিংটা খুব একটা বড় না হয়, ছাদটাও মাঝারি আকৃতির। বড়ও নয় আবার ছোটও বলা চলে না। পা বাড়িয়ে কার্নিশের কাছে চলে আসে মরিন। রেলিংয়ে দেওয়া, তবে খুবই নিচু। বাচ্চাদের নিয়ে এই ছাদে আসাটা বিপজ্জনক হবে। আশেপাশে আরও অনেকগুলো বিল্ডিং, বেশিরভাগ পুরনো, তবে কয়েকটা নতুন বিল্ডিংও রয়েছে। একপাশে অনেক গাছপালার নিচে কয়েকটা ছোট টিনের ঘর দেখা যাচ্ছে। বাহিরে রান্নাঘরে আলো জ্বলছে, কোনো মহিলা রান্না করছে বোধ হয়। তবে ছাদে এসে তিল পরিমাণ বাতার অনুভব করলো মরিন। গাছপালার একটা পাতাও যেন নড়ছে না। পাশের বিল্ডিংয়ের 5 তলার রান্নাঘর থেকে টুকটাক আওয়াজ আসছে। এছাড়া সবটাই নির্জন। শহরে তো মানুষ এত আগে ঘুমিয়ে যায় না, তাহলে আজ এত নীরব কেন সব কিছু? এই ছাদে ভালো লাগার মতো কিছুই খুঁজে পেল না মরিন, তবে খারাপও লাগছে না। এমন অন্ধকারে নিঃস্ব হয়ে একা একা দাঁড়িয়ে থাকাটা খুব একটা মন্দ নয়। টিনের দরজাটা খোলার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে তাকালো মরিন। আরাফ হাতে সিগারেট নিয়ে ফোনের দিকে দৃষ্টি রেখে ছাদে প্রবেশ করছে। অন্য কোনো মেয়ে হলে হয়তো চলে যেত ছাদ থেকে, তবে মরিন ভিন্ন। সে আরাফের থেকে দৃষ্টি সরিয়ে আবারও আগের ন্যায় দাঁড়িয়ে রইল। আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছে ছাদে। অন্য কাউকে দেখে নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করার মানসিকতা অনেক আগে বিসর্জন দিয়েছে সে। অন্যদিকে ছাদে এসে মরিনকে দেখতে পেয়ে মনে মনে বেশ খুশি হলো আরাফ। মেঘনা চাইতে জল পাওয়া যাকে বলে। হাতে থাকা অর্ধেক সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিভিয়ে ফেলল আগুনটা। ফোনটা প্যান্টের পকেটে রেখে মরিনে থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পাশে এসে দাঁড়ালো আরাফ। মরিন তখনও ভাবলেশীন, নিজের মতোই তাকিয়েছে সামনের দিকে। কিছু সময় পর আরাফ নিজে থেকে বলল, হাই, আমি আরাফ। এক নজর আরাফের দিকে তাকিয়ে ছোট করে হ্যাঁ বলে আবারও সামনের দিকে দৃষ্টিপাত করলো মরিন। ভালোই হলো, এখানে দেখা হয়ে গেল তোমার সঙ্গে। ভালো হওয়ার কি আছে, কারণ তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আরাফের দিকে ঘুরে দাঁড়ায় মরিন, শান্ত কণ্ঠে বলে, আমাদের বাসায় কোনো মালামাল টানাহেঁচড়া করা হয় না। কোনো বাচ্চাও নেই যে শব্দ করবে, তাই অভিযোগ করা তো কোনো কারণ দেখছি না। আরাফ হেসে বলে, অভিযোগ কেন করতে যাব? অন্য কথাও তো থাকতে পারে। বাড়িওয়ালাদের অভিযোগ ব্যতীত অন্য কিছু তো বলতে কখনো দেখিনি। আবারও আগের অবস্থানে চলে গেল মরিন। আরাফ বুকে হাত গুঁজে তার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে জানলাম তোমার বাবা নেই।
আর্থিক অবস্থাও নাকি খুব একটা ভালো যাচ্ছে না। তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি। কেমন হেল্প? এই যেমন ধরো, তোমাদের বাসা ভাড়া কমিয়ে দিতে পারি, 1 মাসের অ্যাডভান্স ভাড়াটাও বাদ দিয়ে দিতে পারি, আর চাইলে আর্থিকভাবেও সাহায্য করতে পারি। আর তার বদলে তার বদলে ইউ ওয়ান্ট টু গো টু বেড উইথ মি, রাইট? আরাফের কথা সম্পূর্ণ না হতে তার দিকে তাকিয়ে কথাটা বলে মরিন। আরাফ সামান্য হেসে বলে, আগেই বুঝে গেলে? বেশ সোজাসুজি কথা বলো দেখছি। মৃদু হাসে মরিন। আরাফের দিকে ঘুরে মৃদু হেসে বলে, আমার জানা মতে চোরেরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, আর আমি কোনো চোর নই, তাই সোজাসুজি বললাম। বুঝেই যখন গেছ তখন রাজিও হয়ে যাও, লাভ তো তোমারই। বলা শেষ আপনার? আরাফ কপাল কুঁচকে নিল। মরিন বুকে হাত গুজে বলল, আপনার মা না আপনাকে নিয়ে অনেক গর্ব করে? এই তো 2 দিন আগে এসে আম্মুর সঙ্গে আপনার কত প্রশংসা করেছিল। একদম হীরের টুকরো ছেলে তার। আপনার এই রূপটা জানে তো সে? কি বলতে চাইছো তুমি? এই রূপটা আপনার বাবা মাকে জানানো উচিত নয় কি? আরাব বাঁকা হেসে বলে, কে তুমি? তোমার কথা বিশ্বাস করতে যাবে কেন তারা? হ্যাঁ, ঠিকই বলেছেন, মুখের কথা একদমই বিশ্বাস করা উচিত নয়। কথাটা বলে নিজের হাতে থাকা ফোনটা সামনে এনে রেকর্ডিং অফ করলো মরিন। আরাফ অবাক হয়ে হা করে তাকালো ফোনটার দিকে। আরাফকে পাশে এসে দাঁড়াতে দেখে মরিন আন্দাজ করতে পেরেছিল এমন কিছু, তাই আগে থেকে ফোনের রেকর্ডিং অন করে রেখেছিল। এটা শুনলে তো বিশ্বাস করতে বাধ্য, তাই না? শুকনো ঢোক গিলল আরাফ। মেয়েটাকে যতটা শান্তশিষ্ট ভেবেছিল তার ঠিক উল্টোটা মনে হচ্ছে এখন। ফোনটা হাতের মুঠোয় আবদ্ধ করে মুখভঙ্গি গম্ভীর করে নিল মরিন। নিজে থেকে আরাফের দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলল, বাবা মায়ের চোখের সন্তানকে ছোট করতে খুব খারাপ লাগবে আমার, তবে দ্বিতীয়বার এই ধরনের প্রস্তাব আমার কানে এলে ওই খারাপ লাগাটা কিন্তু আমি ভুলে যাব। আর কিছু বলার সুযোগ পেল না আরাফ। তার আগে মরিন নেমে গেল ছাদ থেকে। আরাফ এখনও আশ্চর্য নিয়ে সেদিকে তাকিয়ে আছে। মরিন এতটা চালাক, তাকে দেখে তো বোঝাই যায় না। কলিং বেলের শব্দ পেতে জলদি এসে দরজা খুলে দিলেন মারুফা। মরিন ভিতরে এসে কিছুক্ষণ তাকিয়ে রইল মারুফার দিকে। এরপর নজর গেল পাশের ছোট খাটটার দিকে। সেখানে বাবার ছবিটা পড়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল মরিন। মারুফা মেয়ে থেকে নিজের নজর আড়াল করার চেষ্টা করছেন, তবে তা সম্ভব হচ্ছে না। এগিয়ে এসে মাকে নিয়ে খাটে বসলো মরিন। বিছানায় থাকা ফটোফ্রেমটা হাতে নিয়ে নিজের ওড়নার সাহায্যে মুছে নিল সেটা। এরপর মায়ের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, তুমি আবার কান্নাকাটি করেছিলে তো? কেন এত কাঁদো বলো তো? বেশি কষ্ট হলে তো আমার সাথে কথা বলতে পারো মা। আসলে চোখ মুছে মারুফা বললেন, তোর কষ্ট হয় না বুঝি? কি করে এত শান্ত থাকিস বলতো? আমি আমার ভাগ্যকে মেনে নিতে পেরেছি মা, তাই হয়তো কষ্টগুলো একটু হলেও কমে যায়। কিন্তু তুমি তো এখনো মানতেই পারছো না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন মারুফা। অসহায় সুরে বললেন, আমার যে তোর জন্য বেশি কষ্ট হয় মৌ। আমার ভাগ্য যা ছিল তা না হয় মেনেই নিলাম, কিন্তু তুই কি করে মেনে নিচ্ছিস মা? তোর ভাগ্যটা তো এমন না হলেও পারত। বিপরীতে আর কিছুই বলল না মরিন। মারুফা আবারও নিজের চোখ মুছে বললেন, তোর এই মনোবলই একদিন তোকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে মৌ। তুই মিলিয়ে নিস আমার কথা। তার সঙ্গে জীবনে এমন একজন। মারুফাকে তার সম্পূর্ণ কথা বলার সুযোগ দিল না মরিন। নিচের দিকে দৃষ্টি রেখে বলল, চাই না তো? বিশ্বাস করো, কাউকে আমার চাই না। আমি কেবলমাত্র আমাকে চাই। নিজের মাঝে আমি নিজেকেই খুঁজে চাই, অন্য কাউকে নয়। নিজের মতো করে আমি বাঁচতে চাই, সঙ্গে চাই এক ফালি সুখ। গাম্ভীর্যতা থেকে বেরিয়ে আসার জন্য কিছুটা থামল মরিন। মারুফা দুগালে হাত রেখে মুচকি হেসে বলল, সঙ্গে তুমি তো আসোই। দেখো, আমরা তো এখনও ভালো আছি বলো। কত মানুষের তো করুণ অবস্থা, আমরা তো দিব্যি আছি সেখানে। একটু অভাব আছে ঠিকই, তবে সেটা কোনো বিষয় নয়। মারুফা বুঝতে পারলেন মরিন নিজেকে এবং তাকে উভয়কে শান্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টা বিফলে যেতে দিলেন না মারুফা। নিজেও মৃদু হেসে মাথা নাড়লেন। মরিন এবার মারুফাকে জড়িয়ে ধরে বলল, টাকা দিয়ে শোক কেনা যায় না মা। তোমার মেয়ে তোমায় কখনো আফসোস করতে দিবে না, কাউকে লাগবে না আমাদের। আমরা মা মেয়ে মিলেই সুখে থাকবো, ভীষণ সুখে থাকবো। শুটিংয়ের দ্বিতীয় দিন। আজকে শুটিংটা হবে রাস্তার মাঝেই। শেষ দিনের শ্যুটটাই আগে করে রাখা হচ্ছে। শুটিং স্পটের চারিপাশে অনেক মানুষ এসে দাঁড়িয়েছে, তবে কারো শুটিংয়ের মাঝে আসার অনুমতি নেই। আজকে সিনটা শুধুই তন্নি আর তুর্যকে নিয়ে, তাই সহ অভিনেতা অভিনেত্রী তেমন একটা নেই। তন্নির ড্রেসের রং সম্পূর্ণ সাদা, সঙ্গে তাকে হালকা মেকআপ করানো হয়েছে। আর তুর্যর পরনে সাদা রঙের শার্ট, যার হাতা কোনোই অবধি গোটানো।
চুলগুলো ঈষৎ এলোমেলো আর গাল ভর্তি দাঁড়ায়। মূলত এই লোকটার কারণে শেষের পার্টগুলো আগে শ্যুট করা হচ্ছে। মরিন ঠিক সময়ে এসে নিজের কাজগুলো করে নিচ্ছে, তবে প্রয়োজন ব্যতীত সে কারোর সাথে কথা বলে না। তন্নির সঙ্গে দু একটা বা যা একটু হেসে কথা বলেছিল, বাকিদের সঙ্গে কাজ ব্যতীত আর কিছুই বলেনি। রাতুলও শুটিংয়ে যাবতীয় কাজে ব্যস্ত। তুর্য এবং তন্নি দুজনকে নিজেদের মুখোমুখি করে দাঁড় করানো হলো। 4 বছর পর তাদের দেখা হচ্ছে এমন একটা সিন তৈরি করা হয়েছে। মরিন তাদের পাশে মাইক্রোফোন সেট করে দাঁড়িয়ে আছে। রাতুল অন্য পাশে হাতে স্ক্রিপ্টটা নিয়ে দেখছে আর কিছু নির্দেশনাবলী দিচ্ছে। সব কিছু ঠিকঠাক হওয়ার পর ডিরেক্টর অ্যাকশন বলল। তন্নি নিচ থেকে চোখ উঠিয়ে তুর্যর দিকে তাকিয়ে বলে, যাকে চেয়েছিলে তার সঙ্গে ভালো আছো নিশ্চয়ই? তুর্য বুকে হাত গুজে তন্নির চোখে চোখ রেখে বলে, যদি বলি আমি ভালো নেই তাহলে ফিরে আসবে আমার কাছে? এই কাট কাট। ডিরেক্টরের কথায় তারা থেমে যায়। ক্যামেরাও নামিয়ে ফেলা হয়। রাতুল কপালে ভাঁজ এনে থুতনিতে আঙ্গুল ঘষে ডিরেক্টরের উদ্দেশ্যে বলে, ঠিকঠাক জমছে না তাই না ভাই? সম্মতি জানায় ডিরেক্টর রুবেল। শুটিং কিছুক্ষণের জন্য অফ করে স্ক্রিপ্ট নিয়ে আরও কিছুটা ঘাটাঘাটি থাকে রাতুল। কোনো জায়গা থেকে সেন্স আনা যায় সেটা ভাবতে থাকে। কয়েক সেকেন্ড বাদে মৌরিন মাইক্রোফোনের স্টিকটা পাশে চেয়ারে রেখে রাতুলের সামনে গিয়ে বলে, আমার একটা আইডিয়া আছে ভাইয়া, বলবো? রাতুল কিছু বলার আগে তুর্য একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, নিজেকে ডিরেক্টর মনে করছো নাকি? যে বিষয় জানো না সে বিষয়ে শুধু শুধু নাক গলাতে এসো না। মৌরিন শান্ত দৃষ্টিতে তাকায় তুর্য দিকে। সে বিষয়ে জানো না কথাটা বলতেও সে সেদিন তাকে না চিনতে পারার কথাটাকে বুঝিয়েছে তুর্য। এটা ভালোই ধারণা করতে পারছে মৌরিন। তুর্য এভাবে বলছো কেন? মৌরিন তুমি বলো তো কীভাবে কী করা যায় সিনটা? ভাইয়া শুধু শুধুই কিন্তু সময় নষ্ট করছেন। তুর্যের কথায় কর্ণপাত না করে মরিনের কাছে আবারও একই জিনিস জানতে চাইল রাতুল। মরিন আবার স্ক্রিপ্টটা হাতে নিয়ে তাকে কিছু লাইন বলল, যে সংলাপটা এভাবে হলে হয়তো আরও ভালো হতে পারে। রাতুলেরও পছন্দ হয় তার বলা লাইনগুলো, তাই ডিরেক্টরের সাথে কথা বলে নতুনভাবে পার্টটুকু শ্যুট করার সিদ্ধান্ত নেয় তারা। এরই মধ্যে তুর্য চরমভাবে বিরক্ত, আর চোখে তাকাচ্ছে মরিনের দিকে। তবে মরিনের কোনো ভ্রুক্ষেপ নেই। এর আগে এই জায়গায় যত মেয়ে এসেছে তারা প্রথম দিনই তুর্যসহ বাকি অভিনেতাদের ফোন নাম্বার নেওয়া, ফেসবুকে অ্যাড হওয়ার জন্য ব্যাকুল হয়ে যেত। সেখানে মরিন প্রয়োজন ব্যতীত একটা কথাও বলে না। বিষয়টা যেন আত্মসম্মানে গিয়ে লাগছে তুর্যর। মনে হচ্ছে মরিন তাকে ইগনোর করছে। মেয়েদের বর্তমান ক্রাশদের মধ্যে একজন ইলহাম আফসার তুর্যকে কিনা এই শ্যামবর্ণের সাধারণ মেয়েটা ইগনোর করছে। আর কিছু বুঝুক আর না বুঝুক, তুর্য এটুকু বেশ ভালোই বুঝতে পেরেছে মৌরিন বাকিদের মতো নয়, সে ভিন্ন, সবার থেকে ভিন্ন। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাধ্য হয়ে মৌরিনের বলা সংলাপে আবারও শুটিং শুরু করা হলো। তন্নি সূর্যের দিকে চলচল করে তাকে বলল, তুমি যা চেয়েছিলে তাই তো হয়েছে। একা একা যখন ভালো আছে নিশ্চয়ই। তুর্য মাথা সামান্য বাঁকিয়ে তাচ্ছিল্য সুরে বলে, একা কোথায়? হ্যাঁ, তোমার অভাব, নিঃসঙ্গতা প্রতি মুহূর্তে আমার সঙ্গেই রয়েছে। ব্রিলিয়ান্ট। কথাটা বলেই হাততালি দেয় রুবেল। এবারে শ্যুটটা সকলেরই পছন্দ হয়েছে। রাতুল মরিনের উদ্দেশ্যে হেসে বলে, দারুণ ডায়ালগ দিয়েছ কিন্তু। সৌজন্যমূলকভাবে সামান্য হাসে মরিন। বাকি শ্যুটটুকুও শেষ করা হয় এরপর। তুর্য এরপর আরও বেশি বিরক্ত। ডায়ালগ ডেলিভারি করলো সে, অথচ স্ক্রিপ্টের জন্য বাবা দেওয়া হচ্ছে মরিনকে। তার উপর মরিনের মুখে কোনো কথা নেই। মেয়েদের বরাবরই বাচাল হতে দেখেছে তুর্য, সেখানে এত গম্ভীর ভাব তার পছন্দ হচ্ছে না। শুটিং শেষে সবাই সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে, মরিনও তাই করছে। হঠাৎই তুর্য তার সামনে এসে গম্ভীর মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে থাকে। মরিন তখন একটা চেয়ারে বসে সামনের চেয়ারে থাকা স্ক্রিপ্টগুলো গুছিয়ে নিচ্ছিল। তুর্যর দিকে মাথা উঁচু করে বলে, কিছু দরকার? ফোনটা কোথায় আমার? চেয়ার থেকে উঠে পাশেই থাকা টেবিল থেকে তুর্যর ফোনটা এনে তার দিকে এগিয়ে দেয় মরিন। তুর্য এক নজর ফোনটার দিকে তাকিয়ে তা হাতে নেই। মরিন আবারও পুনরায় চেয়ারে বসে নিজের কাজে মনোনিবেশ করে। আবারও সেই গম্ভীর্যতা বিরক্ত করে তুর্যকে। তার সঙ্গে এসে যুক্ত হয় নতুন বিরক্তি। ফোনটা ভাইব্রেশনে ছিল, তাই হাতে থাকা অবস্থায় ভাইব্রেট করতেই তুর্য ফোনটার সামনে এসে দেখে দিয়ার কল। জ্বালিয়ে মারছে মেয়েটা। পুরোই নেকা কান্না এখন অসহ্য লাগছে তুর্যের কাছে। তবুও কলটা রিসিভ করতে হলো। সব কাজ শেষে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে হেলমেট পরছে রাতুল। এমন সময় তন্নি তার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। রাতুল তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে তন্নি? আমার গাড়িটা না হুট করে খারাপ হয়ে গেল, আপনি একটু বাড়িতে পৌঁছে দেবেন আমাকে? তুর্যের সাথে যেতে পারো তো? ওরা তোমার বাসা তো একদিকেই। তন্নি কয়েক সেকেন্ড ভেবে তারপর বলে, তুর্য তো এখন বাড়িতে যাবে না, আর আমিও আমার বাড়িতে যাব না, মামার বাসায় যাব, আর সেটা আপনার বাসার একটু আগেই। তা না হয় বুঝলাম, কিন্তু তোমাকে আর আমাকে এখন একসাথে বাইকে যেতে দেখলে মিডিয়ার মানুষ কি করবে বুঝতে পেরেছে তো?
তন্নি নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, সেটাই তো চাই আমি। কিছু বললে? না তো। আর আপনি এত টেনশন করছেন কেন? হেলমেট পরলে আমাকে আর ওভাবে চেনা যাবে না। আর আপত্তি জানালো না রাতুল। আর একটা হেলমেট তন্নির হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে তাহলে উঠে বসো। ফোনটা রিসিভ করে একটু সাইডে চলে এলো তুর্য। দিয়া বরাবরের মতোই কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার সাথে এমন কেন করছো তুর্য? আই রিয়েলি লাভ ইউ। অন্য কিছু বলা থাকলে বলো। আমি ভাবছি অ্যাক্টিং থেকে আমি বেরিয়ে চলে আসব। ভালো তো। আর তোমাকে মডেলিংয়েই ভালো মানায়। এই একটা আইডিয়া দেই। ভালো দেখতে ছেলে খুঁজে বিয়ে করে নাও। অন্যরা তো তোমার মতো হবে না তুর্য। আই নো দ্যাট, বাট ইউ ডোন্ট ডিজার্ভ মি দিয়া। আমি যদি তোমায় ডিজার্ভ না করি তাহলে কে তোমায় ডিজার্ভ করে বলো তো? আমার যে ডিজার্ভ করবে তাকে শুধু সুন্দর হলে চলবে না, সৌন্দর্যের সাথে তাকে সব দিক থেকে বেস্ট হতে হবে। আর এটা আমি আগেও বলেছি। তাহলে আমি কোন দিক থেকে বেস্ট নই? তোমার পার্সোনালিটিই তো ঠিক নেই দিয়া। রিজেক্ট করার পরও একটা সেলের পিছনে পড়ে আছো তুমি। সেলফ রেসপেক্টের বিন্দুমাত্র তোমার মাঝে নেই। তুর্য, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? না বলা তো কিছুই নেই। অ্যান্ড আই থিঙ্ক তোমার আর কিছু বলারও নেই। কলটা কেটে দেয় তুর্য। এত অপমান করছে তারপরও দিয়া হ্যাংলার মতো ওর পিছনে পড়ে আছে। একটা মেয়ে এতটা নির্লজ্জ কী করে হতে পারে তুর্যর মাথায় আসে না। একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে নির্ঝর এবং জ্যোতি। বেশি রাত হওয়ায় খুব একটা মানুষও নেই। 2 টেবিল পরে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে আর আধা ঘন্টার মধ্যেই। নির্ঝর আর জ্যোতি এসেছে আরও 30 মিনিট আগে। অর্ডার করার মধ্যে কেবল 2টো ক্যাপেচিনো অর্ডার করেছে তারা, যা আরও 15 মিনিট আগেও চলে এসেছে। দুজনেরটাই শেষ হওয়ার পথে। তবে আশ্চর্যজনক বিষয়, দুজনের মধ্যে কারো মুখে কোনো কথা নেই। দুজনেই নিজেদের ফোনের মধ্যে ডুবে আছে। জ্যোতি মাঝে মধ্যে 2-একটা ছবি তুলছে আর নির্ঝর পুরোপুরি স্ক্রলিংয়ে ব্যস্ত। জ্যোতি নির্ঝরের চেয়ে 3 বছরের ছোট। তবে সেটা তাদের আচার আচরণে প্রকাশ পায়নি কখনো। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা। চা বাগানের শহর সিলেটে প্রতিবেশী হিসেবে তাদের সম্পর্ক এগিয়ে যায়, যা ধীরে ধীরে বেস্ট ফ্রেন্ডের নাম নিয়েছে। নির্ঝর ইউনিভার্সিটিতে উঠে ঢাকায় চলে আসা, জ্যোতি স্কুলের গণ্ডি পেরিয়ে পাড়ি দেয় রাজধানীতে। হঠাৎ কিছু একটা হতেই চোখ সরিয়ে নির্ঝর তাকালো জ্যোতির দিকে। চোখে একটা চিকন প্রেমের চশমা, সঙ্গে ঠোঁটের কোণে তার মুচকি হাসি বিদ্যমান। এভাবে হেসে হেসে কার সঙ্গে কথা বলছে ঠিক বুঝতে পারল না জ্যোতি। কিছুক্ষণ ব্রু কুঁচকে তাকিয়ে থেকে খপ করে ফোনটা কেড়ে নিল নির্ঝরের হাত থেকে। এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না নির্ঝর। তবে জ্যোতি তার ফোনটা একটুও চেক করল না, বরং নিজের এবং নির্ঝরের দুজনের ফোনটাই একসাথে পাশে সরিয়ে রাখল। নির্ঝর বুকে হাত গুজে বলে, এটা কি হলো? যা হলো সেটাই। এই, তুমি কি এখানে ফোন কাটতে এসেছ নাকি? নির্ঝর টেবিলের উপর একটা হাত রেখে কোনোই ঠেকিয়ে গালে হাত দিয়ে বলে, আচ্ছা তুই নিজে কি করছিলি? যদি আমতা আমতা করেই বলে, এটাও তোমার দোষ। তোমার বাতাস লাগছে বোধ হয় আমার। পাজলামো করিস না, ফোনটা দে। রেগে যায় জ্যোতি। নির্ঝরের ফোনটা তার দিকে ছুঁড়ে মেরে পাশে থাকা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় সে। নিজের ফোনটা এক হাতে নিয়ে অন্য হাতে টেবিলের উপর জোরে আঘাত করে বলে ওঠে, তুমি থাকো, এই ফোন নিয়েই থাকো। কবরেও না এই ফোন সঙ্গে নিয়ে যাও তুমি। হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল জ্যোতি। নির্ঝর হা করে তাকিয়ে রইল সেদিকে। হঠাৎ এমন রেগে যাওয়ার কারণটা সে বুঝতে পারল না। তবে পুনরায় ফোনটা সামনে এনে দিয়াকে মেসেজ করলো সে। মেয়েটার সদ্য এত বড় একটা চেকা খেলো, তাকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা যেন নির্ঝর নিজের কাঁধেই নিয়ে রেখেছে। রাতের খাবার খেতে বসে মারুফও অনেকক্ষণ ধরে প্লেটের খাবার নাড়াচাড়া করছে, খাচ্ছে কম। বিষয়টা লক্ষ্য করলো মরিন। শুরু কিন্তু কিছু না বললেও মারুফাকে বারবার নজর লুকাতে দেখে আর চুপ করে থাকতে পারলো না মরিন। খাওয়া বন্ধ করেই মায়ের উদ্দেশ্যে বলল, কিছু বলবে মা? মারুফা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলেন। মরিন আবারও বলে ওঠে, ঠিক করে খাচ্ছ না কেন? এমন চোরের মতো করছে কেন? কি কিছু বলবে? বলি স্পষ্টভাবে বলো তো। মারুফা সামান্য হাসার চেষ্টা করে বলল, তুই রেগে যাস না মা। এমন কি বলবে যাতে আমি রেগে যাব? আর হেয়ালি করো না মা, বলো কি বলবে। আচ্ছা আমি রাগ করব না, এবার বলো। মারুফা পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নিলেন। এরপর মৌরিনীর দিকে তাকিয়ে ধরা গলায় বললেন, এ বাড়ি থেকে কল করেছিল সন্ধ্যাবেলা।
তুই যখন নিহাকে পড়াতে গিয়েছিলি। ওবারে মা। থেমে যায় মৌরিন। কুচকানো কপালের বাস সরে যায় মুহূর্তের মধ্যেই। সঙ্গে চোখে মুখে ফুটে ওঠে রাগের আভা। মারুফা বাম হাতের দ্বারা মৌরিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলেছিলি কিন্তু রেগে যাবি না। এজন্যই তো আমি তোমাকে বলতে। হাতে থাকা খাবারটুকু প্লেটের উপর রেখে উঠে দাঁড়ায় মৌরিন। বেসিনে হাত ধুয়ে সেকেন্ডের মধ্যেই চলে গেল অন্য ঘরে। মারুফা ডাকলেও তার কথার কোনো উত্তর দিল না মৌরিন। অন্য ঘর থেকে মারুফার ফোনটা নিয়ে সামনে এলো মৌরিন। এক হাত কোমরে রেখে অন্য হাতে কল লিস্টে ঢুকলো সে। প্রথম নাম্বারটা সামনে এনে ফোনটা মারুফার দিকে ঘুরিয়ে বলল, নম্বর কি এটা? মৌ আমার কথাটা অপেক্ষা করলো না মৌরিন। নম্বরটা ব্লক লিস্টে পেলেই লম্বা নিঃশ্বাস নিল সে। তারপর ফোনটা মারুফার হাতে ধরিয়ে দিয়ে তার পাশেই বসে পড়ল মৌরিন। মারুফা তাকে কিছু বলার আগেই মৌরিন তার দিকে ঘুরে বলতে লাগলো, তুমি এই নম্বরগুলো এখনো ব্লক করনি কেন? আমি তোমায় আরও আগেই তো বলেছিলাম। তারপরেও কিছু না বলে চুপ করে রইলেন মারুফা। মৌরিন খুব একটা রেগে যায়নি, তবে এবার গাম্ভীর্যতা কাটিয়ে শান্ত কণ্ঠেই বলল, আননোন নাম্বার থেকে কল এলে রিসিভ করবে না মা। আর ওই বাড়িতে থেকে কল এলে তো একদমই না। আশা করি আমার এই কথাটা তুমি অবশ্যই রাখবে। আমি ইচ্ছে করে তো ফোনটা ধরিনি মৌ, 2-3 বার কল করেছিল তো তাই। 1000 বার কল করলেও তুমি ধরবে না, বুঝতে পেরেছ? মারুফা মাথা নাড়লেন। মৌরিন উঠে চলে যেতে নিলেই তিনি দাঁড়িয়ে বলে ওঠে, খাবারটা তো শেষ করে যা মা। খেতে ইচ্ছে করছে না মা, জোর করো না প্লিজ। নিজের উপর নিজেরই রাগ হলো মারুফার। কেন যে কথাটা বলতে গেল মৌরিনকে। শুটিংয়ের 3য় দিন আজকে। তবে শ্যুট করা হচ্ছে প্রথম দিনের অর্থাৎ নাটকের একদম শুরুর দৃশ্য, যেখানে তুর্যের লোকটা থাকবে অন্যরকম, একটু বোকা বোকা টাইপ, যার কারণে তার গেট আপ চেঞ্জ করতে হবে, ক্লিন শেপ করতে হবে, যা তার একদমই অপছন্দের, তবুও করতে হবে। অভিনয়ের এই এক ঝামেলা, এক এক সময় এক এক লুকে চলে আসতে হয়, সেটা পছন্দ হোক বা না হোক। তুর্যেরও আজ হয়েছে তেমনই এক অবস্থা। এই বোকা বোকা লোকে সবার সামনে শুটিং করাতে অস্বস্তি হতে পারে, তবে খুব একটা নয়, কারণ এরকম অভিজ্ঞতা তার আগেও আছে। এই শুটিংয়ের জন্য তাকে হেয়ার স্টাইলও চেঞ্জ করতে হয়েছে, অনেকটাই ছোট করেও ফেলতে হয়েছে চুলগুলো। ছোট বাচ্চাদের বাটিকাট নামে একটা হেয়ার স্টাইল থাকে, বর্তমানে তুর্য চুলের অবস্থাও অনেকটাই সেরকম। পরিচিত যে কেউ ওকে এরূপে দেখেই হাসতে বাধ্য হবে। আজকের শুটিংটা একটা অফিসের ভিতরে। তন্নির আজকে শ্যুট নেই। রাতুল, মৌরিন, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান সহ সকলে এক জায়গায় রয়েছে। আরও 2-3 জন মেয়েও রয়েছে এটো ওটে এগিয়ে দেওয়ার জন্য। তুর্য পাশের একটা কেবিন থেকে রেডি হয়ে চলে আসে। সেই কেবিনে শরীরে লাল রঙের টি শার্ট, অ্যাশ কালার প্যান্ট আর মাথায় একটা কালো রঙের ক্যাপ পরা। এটা মূলত নিজের হেয়ার স্টাইল লুকানোর জন্যই পড়েছে, নইলে তাকে জোকারের থেকেও কোনো কম অংশ লাগছে না। তবে ক্যাপটা বেশিক্ষণ মাথায় রাখতে পারল না। শুটিং শুরু হবে এখন, ক্যাপটা সরাতেই হবে। ডিরেক্টর তুর্যকে পুরোপুরি প্রস্তুত হতে বলে। এবার বাধ্য হয়ে ক্যাপটা মাথা থেকে সরায় তুর্য। সেখানে উপস্থিত সবাই তার দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে হু হু করে হাসতে শুরু করলো। মৌরিনও হাসলো, তবে বাকিদের মতো নয়। নিজের দিকে তাকিয়ে ঠোঁট চেপে সামান্য হাসলো সে। তবে সেই হাসি তুর্যের নজর এড়ালো না। বাকিদের হাসিতে তার বিন্দু মাত্র রাগ হয়নি, তবে মৌরিনের এই মুচকি হাসি যেন সহ্য হলো না তার। রেগে গিয়ে বাকিদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, সার্কাস হচ্ছে এখানে? সবাই থেমে যায়। রাতুল তুর্যের পাশে এসে হাসি থামিয়ে বলে, আরে ভাই রেগে যাচ্ছ কেন? এই লোক দেখে সবারই হাসি পাবে বুঝলে, চাপ নিও না, শ্যুট শেষে চেঞ্জ করে নিও হেয়ার স্টাইল। কিছুই বলল না তুর্য, কেবল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মৌরিনের দিকে। মৌরিনের সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপও নেই। রাতুল ডিরেক্টর রুবেলের কাছে গিয়ে কিছু কথা বলতে লাগলো। তুর্য তখনই পা বাড়িয়ে এগিয়ে এলো মৌরিনের দিকে। তার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মজা নেওয়ার জন্য এসেছো এখানে? হাসছিলে কেন হ্যাঁ? তুর্য ভেবেছিল মৌরিন হয়তো তার এমন কথায় অবাক হয়ে যাবে, তবে তেমনটা হলো না। মৌরিন শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, মানুষ তো আমি, তাই হাসি পেতেই পারে। আর এখানে বাকিদের হাসির সামনে আমার হাসিটা গোনায় ধরার মতো বলে তো মনে হলো না। মৌরিনের দিকে আরও এক কদম এগিয়ে যায় তুর্য। বুকে হাত গুজেই বলে, ইউনিক হতে চাইছো? নিচের দিকে তাকিয়ে স্মিত হাসে মৌরিন। এরপর তুর্যের দিকে দৃষ্টি স্থাপন করেই বলে, মানুষ জন্মগতভাবেই ইউনিক,
কেউ কারো মতো কখনো হতে পারে না। অনুকরণ করা যায়, তবে পুরোপুরি অন্য ব্যক্তির মতো কখনোই হওয়া যায় না। আপনি কখনো আমার মতো হতে পারবেন না, আর না আমি আপনার মতো হতে পারবো। তাই নতুন করে চাওয়ার কিছুই নেই। সে হোক বা না সে হোক, আমি এমনিতেই ইউনিক, অ্যান্ড ইউ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি আমাকে শেখাবে আমার কি বোঝা উচিত আর কি যে বোঝা উচিত নয়? মরিনের কথার বিপরীতে এমন প্রশ্ন শুনে মরিন কিছু বলে না। একটু পাশে গিয়ে টেবিলের উপর থেকে তুর্যের স্ক্রিপ্টে এনে ওরা দেখে এগিয়ে দেয়। স্ক্রিপ্টের দিকে নজর রেখেই বলে, আমার থেকে কেউ কিছু শিখতে চাইলে আমি আপত্তি করব কেন? তুর্য স্ক্রিপ্টটা হাতে নেয়, কিছুটা বিরক্তির ভাব নিয়ে বলে, একটু বেশি বলে ফেলেছ না? আমি বেশি কথা বলি না স্যার, আর বলতে পছন্দ করি না। কথা বলাও একটা কাজ, যাতে শক্তি খরচ হয়। শুনেছি এতে নাকি মানুষের আয়ুকালও কমে যায়। অযথা আমি কেন নিজের শক্তি খরচ করে আয়ু কমাতে যাব বলুন তো? প্রতিউত্তরে বলার মতো কিছুই খুঁজে পেল না তুর্য, বরং সে নিজেই ভুল কথা বলছে। মোরেন কখনো বেশি কথা তো দূরে থাক, প্রয়োজনীয় কথাটুকু অনেক সময় বলে না, এমনটাই মনে হয় তুর্যের। মোরেন আর কিছু না বলেই বাকিদের স্ক্রিপ্টগুলো নিয়ে গেল। তুর্য ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইল মরিনের দিকে। মানুষ জন্মগত ইউনিক, কথাটা সত্য, তবে মরিন যেন একটু বেশি ইউনিক। তার এই শান্ত থাকাটাই আরও বেশি অবাক করে তুর্যকে। মরিন কেন বাকিদের মতো করে কথা বলে না? তার আচার আচরণ ভিন্ন, কথাবার্তা ভিন্ন, যা তাকে সকলে থেকে আলাদা হিসাবে আখ্যায়িত করে। ইংরেজিতে যাকে এক শব্দে বলা হয় ইউনিক। তুর্য চায় মরিন আর 5টা সাধারণ মেয়ের মতোই আচরণ করুক, কিন্তু সে তেমনটি করেনি। বাহ্যিক দিক থেকে তো সে বাকিদের চেয়ে পিছনে, তার রূপের আহামরি প্রশংসাকে কখনোই করবে না, যা বারে বারে অস্থির করে তোলে তুর্যকে। ডিরেক্টর রুবেলের ডাকে চিন্তা থেকে বেরিয়ে আসে তুর্য। সে অবাক হয়, কাকে নিয়ে ভাবছে সে? মরিনের মতো একটা সাধারণ মেয়েকে নিয়ে? একটা লম্বা সময়ে শ্যুট শেষ করে বাড়ি ফেরার জন্য উদ্যত হয় সকলে। সবার আগে বেরিয়ে যায় তুর্য, এরপর একে একে সকলে চলে যায়। মরিন পরের দিনের স্ক্রিপ্ট গুছিয়ে নিচ্ছিল। পরের দিনের বললে ভুল হয়, শ্যুটটা আজ রাতের, মানে সন্ধ্যার পরেই শুটিং শুরু হবে। রাতুল এগিয়ে এসে বসে মরিনের পাশে চেয়ারে, মুচকি হেসে বলে, তুমি কিন্তু বেশ ডেডিকেটেড মরিন, চাইলে সন্ধ্যায় এসে গুছিয়ে নিতে পারতে এগুলো। কি দরকার ভাইয়া কাজ ফেলে রাখার? তুমি বেশি তো দেরি হয়ে যায়নি, তাই এইটুকু এগিয়ে রাখি, পরে আমারই সুবিধা হবে। বুঝলাম। তা ক্যারিয়ার নিয়ে কি ভাবছ? মরিন দীর্ঘশ্বাস ছেড়ে পিছলে হেসে বলে, কি আর ভাববো, অন্তত আরও 2 বছরের আগে তো চাকরি পাচ্ছি না, তাই ততদিনেই টুকটাক কাজ আর টিউশনি করিয়ে কাটিয়ে দিতে হবে। টিউশনের কথা শুনে মনে পড়ল, আমার এক বন্ধু ছোট বোন কলেজে পড়ে বোধ হয়, ওর জন্য একজন ফিমেল টিচারের কথা বলছিল আমার কাছে। কলেজের স্টুডেন্ট পড়াতে পারবে তো? কলেজের স্টুডেন্ট আমি আগেও পড়িয়েছি ভাইয়া। তাহলে তো হয়েই গেল। আমি বরং তোমার নাম্বারটা ওকে দিয়ে রাখবো, কেমন? অবশ্যই ভাইয়া, অনেক ধন্যবাদ। আরে বাইকে কেউ থ্যাঙ্কস বলে নাকি? স্মিত হাসে মরিন। রাতুল পুনরায় বলে, বাই দ্য ওয়ে, তোমার সন্ধ্যায় আসতে কোনো সমস্যা হবে না তো? তাহলে বলতে পারো। সমস্যা হতে যাবে কেন ভাইয়া? আমার বাসাও তো বেশি দূরে নয়, আর এটা তো আমার কাজ। সেখানে প্রয়োজন হলে আমাকে যে কোনো সময় আসতে হতে পারে। রাতুল নিজের শার্টটা টান টান করে উঠে দাঁড়ায়। এবার ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, আমি গেলাম তাহলে, তুমিও বেরিয়ে পড়ো। হ্যাঁ, আমারও কাজ প্রায় শেষ। মরিনি থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রাতুল। মরিনও স্ক্রিপ্টগুলো ভালোভাবে গুছিয়ে জায়গা মতো রেখে চলে যায়। সন্ধ্যায় আবার এই জায়গাতেই আসতে হবে। তখন তন্নিও আসবে। শুটিং সেট থেকে বেরিয়ে দ্রুত নিজের চুল ঠিক করতে করতে চলে যায় তুর্য। এই চুল নিয়ে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় বলে 2 দিনের শ্যুট একদিনে শেষ করেছে। কোনো রকমে একটা লাইনে এসেছে চুলগুলো, অন্তত মানুষ দেখে যেন হাসতে না পারে এটুকু ঠিকঠাক আছে। বিশেষ করে তন্নি সন্ধ্যায় তুর্যকে এই অবস্থায় দেখলে তো হাসতে হাসতে শ্যুট করার কথাই ভুলে যাবে। কলিং বেল দিতে ইলমা দ্রুত পা বাড়িয়ে দরজা খুলে দেয়। তবে তুর্যকে দেখে তিনিও একটা বড়সড় ঝটকা খান। তা বুঝতে পেরে তুর্য ইলমার পাশ থেকে গিয়ে সোফায় বসে। ইলমা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে দরজা লাগিয়ে দেয়। এরপর তুর্যের কাছে এসে ওর চুলে হাত দিয়ে বলে, এই কেমন অবস্থা করেছিস চুলের? মনে সুখে করিনি তো, শুটিংয়ের জন্য করেছি। বেশি খারাপ লাগছে এখনও? একজন মেয়ে এসে টি টেবিলের উপর জুসের গ্লাসটা রেখে চলে যায়। ইলমা সেটা তুর্যের হাতে দিয়ে তার পাশে বসে বলে, তা কী করে হয়, আমার ছেলেকে সব কিছুতেই সুন্দর লাগে। গ্লাসটা হাতে নিয়ে চুমুক দেয় তুর্য। ইলমা এবার বেশ উৎসাহিত হয়ে বলে, তুই বস এখানে, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে নিজের ঘরে চলে গেলেন ইলমা। 2 মিনিট বাদে হাতে একটা খাম নিয়ে ফিরে এলেন তিনি। তুর্য গ্লাসটা টি টেবিলে রেখে উঠে দাঁড়াতে ইলমা এসে বলে, কোথায় যাচ্ছিস? বললাম না এখানে বসতে। বলে তুর্যকে আবারও সোফায় বসিয়ে দেয় ইলমা। নিজেও তার পাশে বসে পড়েন। তুর্য বিরক্ত হয়ে বলে, আবার কি হলো আম্মু? যেতে দাও তো, আই এম সো টায়ার্ড। যাবি তো? আগে এটা দেখ। বলে হাতে থাকা খামটা থেকে একটা ছবি বের করে তুর্যর দিকে এগিয়ে দেয়।
তুর্য ব্রু কুচকে সেটা হাতে নিয়ে দেখে একটা মেয়ের ছবি। আবারও বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকায় তুর্য। ইলমা সেদিকে পাত্তা না দিয়ে বলে, দেখতে কি সুন্দর না মেয়েটা? তোমাকে আমি বারণ করেছি আম্মু, তাও এসব মেয়ে দেখা বন্ধ করো না কেন? দেখবো না তো কেন? বিয়ের বয়স হয়েছে না ছেলের, আর আমি মেয়ে দেখবো না? আমারও তো একজন সঙ্গী দরকার নাকি? সারাদিন তো বাবা ছেলে বাহিরেই থাকিস। আমার বউ এসে কিন্তু তোমার কাজ কমিয়ে দেবে না। আমারই বা কি এমন কাজ শুনি? সেই তো শুধু রান্নাটুকু করি। তোর বউকে আমি রান্না করে যেতেও দিব না। আমায় কোনো সাহায্যও করতে হবে না। তুর্যের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলেন, আমার ছেলেটাকে দেখে রাখলেই চলবে। আবারও খাম থেকে আরও বেশ কয়েকটা ছবি বের করে ইলমা। একটা ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ের ছবি দেখিয়ে বলে, দেখ তো পছন্দ হয়? তোর বাবার বন্ধুর মেয়ে, মেডিকেলে পড়ছে এখন, খুব সুন্দর দেখতে। ছবিটার দিকে তাকায় তুর্য। আসলে মেয়েটা খুব সুন্দর, তবে তুর্যের খুব একটা পছন্দ না হয় বলে, হুম, আমার পছন্দ হচ্ছে না। ইলমে আবার অন্য একটা মেয়ের ছবি দেখিয়ে বলে, তাহলে এটা দেখ, ভীষণ মিষ্টি মেয়েটা। এই ছবিটাও হাতে নিয়ে দেখলো তুর্য। ইলমার এগিয়ে দেওয়া বাকি ছবিগুলো এক নজর দেখে সবগুলো ছবি ইলমার হাতে এগিয়ে দিয়ে বলে, এগুলো নিজের কাছে রেখে দাও। ইলমা হতাশ হয়ে বলেন, কি বলিস? এতগুলো মেয়ের মধ্যে তোর একটাও পছন্দ হলো না? উত্তর না দিয়েই উঠে নিজের ঘরে চলে যায় তুর্য। উত্তর তার নিজের কাছেই নেই। প্রতিটা মেয়ে বাহ্যিক সৌন্দর্যে একজনের থেকে অন্যজন সেরা, তবুও কেন যেন কোনো আগ্রহ পাচ্ছে না তুর্য। অথচ সে চায় অতি সুন্দর মেয়ে বিয়ে করতে। তাহলে কি এদের চেয়ে সুন্দর মেয়ে প্রয়োজন তার? নাকি বাহ্যিক সৌন্দর্যের প্রতি আগ্রহটাই কমে যাচ্ছে? বাড়িতে ফিরে গোসল করে বের হলো মরিন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই তার ফোনটা বেজে ওঠে। মরিন এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখে রাতুল কল করেছে। সাথে সাথে কলটা রিসিভ করে মরিন। ফোনটা কানে ধরে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মরিন শোনো, একটা ঝামেলায় পড়ে গেছি বুঝলে। আসলে আমার অনেক ছোটোবেলাকার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমি মাত্রই জানতে পারলাম। ওকে দেখতে যাওয়াটাও ইম্পর্টেন্ট, কিন্তু সেখানে গেলে আমার পক্ষে আর রাতের আগে আসা সম্ভব হবে না হয়তো। মরিন রাতুলের চিন্তিত কণ্ঠের বিপরীতে বলে, চিন্তা করবেন না ভাইয়া, উনি ঠিক হয়ে যাবেন, দোয়া করি। আর আপনার যাওয়া দরকার হলে নিশ্চিন্তে যেতে পারেন। সে না হয় গেলাম, কিন্তু সন্ধ্যার শুটিংয়ের কি করি বলো তো? শুটিংটা তো ক্যান্সেল করা সম্ভব নয়, এমন একটা সময়ে এসে গেছে। আচ্ছা তোমাকে তো আমি সব বুঝিয়েই দিয়েছি, আজকের একটা দিন তুমি ম্যানেজ করে নিতে পারবে? আপনার কি মনে হয় ভাইয়া? আমার তো মনে হয় তুমি একটু ট্রাই করলেই পারবে। স্ক্রিপ্টে কিছু চেঞ্জ করা দরকার হলে সেটাও ভালো করতে পারবে, এটা আমার বিশ্বাস। যদি বিশ্বাস করেন তাহলে আমিও সর্বোচ্চ চেষ্টা করব আপনার কাজটুকু সামলে নেওয়ার। আজকে শুটিংয়ের সবটাই তো জানা আছে, তেমন একটা সমস্যা হওয়ারও কথা নয়। তবুও কিছু হলে আমি চেষ্টা করব দেখে নেওয়ার। বাসালে বোন, আচ্ছা আমি রুবেল ভাইকে জানিয়ে দিচ্ছি, এখনই বেরোতে হবে আমাকে তাহলে। জি ভাইয়া, চিন্তা করবেন না। আর হ্যাঁ শোনো। বলুন ভাইয়া। তুর্যের কথায় কিছু মনে করুন আবার। আসলেও ছেলেটাই এমন, ভীষণ অ্যারোগেন্ট। মানুষের মধ্যে ভেদাভেদটা একটু বেশিই করে, আর যাকে পছন্দ হয় না তার সঙ্গে আরও বেশি করে। তবে তোমাকে নিয়ে যে ওর কী প্রবলেম সেটাই বুঝি না আমি। মরিন মৃদু হেসে উত্তর দেয়, মানুষের কথা আমি কোনো কালে কানে নেইনি ভাইয়া। নিলে তো এই সমাজে বোধহয় টিকে থাকতে পারতাম না। আল্লাহ মানুষকে মুখ দিয়েছে বলার জন্য, কান দিয়েছে শোনার জন্য। শোনার মতো ভালো অনেক জিনিস আছে, সেখানে শুধু শুধু অন্যদের পালতু কথা কানে নেওয়াটাই বেকার। আপনি ভাববেন না এসব নিয়ে। উনি কেমন মানুষ এটা আমি প্রথম দিনে বুঝে গেছি, তাই তার কথা আমি কিছু মনে করি না। ঠিক আছে মরি, তোমার উপর তাহলে ভরসা করলাম। বাকিরা কিছু জিজ্ঞেস করলে জানিয়ে দিও, ইমার্জেন্সি ছিল, আমার না হলে যেতাম না। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবেন। কলটা কেটে দিল রাতুল। মরিন ফোনটা বিছানার উপর রেখে চুলে পেঁচানো টাওয়ালটা খুলে এনে চুলগুলো সুন্দর করে মুছে নেয়। এরপর আয়নার কোণায় লাগিয়ে রাখা ছোট কালো রঙের টিপটা নিয়ে কপালে পড়ে নেয়। এত কঠিনতার মাঝে একটা অভ্যাস ত্যাগ করতে পারে না মরিন, চাইও না। সাজগোজের শখ তো কোনো কালেই ছিল না। ছোটবেলায় নুপুর পরার শখ ছিল, সেটাও কেটে গেছে। রয়ে গেছে কেবল এই টিপ পরার শখটা। এই একটা শখ না হয় রয়ে যাক। মরিন খেয়াল করলো বাসায় আসার পর থেকে মারুফা তার সঙ্গে কোনো কথা বলেনি, এই ঘরেও আসেনি। তখন থেকে সামনের ঘরেই বসে আছে। বিছানা থেকে ওড়নাটা গলায় ঝুলিয়ে নেয় মরিন। চুলগুলো না আশ্রেই কাঁকড়া দিয়ে পিছনে হালকা করে আটকে রেখে চলে যায় সামনের ঘরে। মারুফা সেখানে নিশ্চিন্তে চিন্তিত মুখশ্রী নিয়ে ছোট খাটে বসে আছে। মরিন তার সামনে দাঁড়িয়ে এক কাঁধে হাত দিয়ে বলে, কি হয়েছে মা? এত চিন্তা করছো, কথা বলছো না আমার সঙ্গে? মরিন কিছুটা থেমে আবার বলে, ওখান থেকে কি আবারও কল এসেছে? না না, ও বাড়ি থেকে কল আসেনি। উঠে দাঁড়িয়ে কথাটা বলেন মারুফা। তার কপালে ঈষৎ ভাঁজ, মুখে এখনো চিন্তার ছাপ বিদ্যমান। মরিন তা দেখে বলে, তাহলে হয়েছেটা কি?
বাড়িওয়ালা এসে বলে গেছে আগামী মাস থেকে ভাড়া 1000 বাড়িয়ে দিতে। বিল্ডিংয়ের সকলেরটাই নাকি বাড়ানো হয়েছে। মরিন ব্রু কুচকে বলে, তারা নাকি 5 বছরের আগে বাসা ভাড়া বাড়ায় না। সেটা বলার পর উল্টো আমাকে ধমক দিয়ে চলে গেল। ঠিক কে এসেছিল বলো তো? বাড়িওয়ালা আঙ্কেল? না, তার ছেলে যে আছে না, ও এসেই এমনটা বলে গেছে। ও বুঝেছি। কি বুঝলি? মরিন একবার মারুফার দিকে তাকিয়ে নিজের ঘরে চলে গেল। বিছানার উপরে থাকা ফোনটা হাতে নিয়ে ফিরে এলো আবার। চুলগুলো এমন অবস্থায় রইল। ওড়নাটা টেনে মাথায় তুলে মরিন মারুফার কাছে এসে বলল, তুমি থাকো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস তুই? বাড়িওয়ালার বাসায়। ভাড়া নিয়ে কথা বলতে? হুম। তাদের গুণত ছেলের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে। মানে? অবাক হয়ে যায় মারুফা। মরিন স্মিত হেসে বলে, তার ছেলে আমার অনেক উপকার করতে চেয়েছিল মা, উপকার নেইনি তো, তাই রেগে গিয়ে ভাড়া বাড়িয়ে দিল। আমার হাসি পাচ্ছে ওর কথা ভেবে। উনি বোধহয় ভেবেছে আমি কেবলই তাকে বই দেখিয়েছি। বাস্তবে আমি সে কাজটা করতেই পারবো না। তাই তাকে তো এখন দেখানো উচিত মরিন যা বলে তাই করেও দেখাতে পারে। কথাটা বলে দরজার কাছে গেলে মারুফা আবারও পিছন থেকে বলে ওঠে, বড় লোকের ছেলেও ওর সঙ্গে লাগতে যাস না মৌ। যদি তোর কোনো তাচ্ছিল্যের সুরে হাসে মরিন। ঘাড় গড়িয়ে বলে, আফসোসটা কি জানো মা? তুমি নিজেই এখনো তোমার মেয়েকে চিনতেই পারলে না। বাকিদের থেকে তো কিছু আশা করাই ভুল। এটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতেই পারো। আজকে নিজেকে নিরাপদে রাখার অ্যাবিলিটি আমার আছে। আর একটা কথাও বলো না মরিন। মারুফা কিছু বলতেও পারলেন না। মরিন জুতোটা পরে নিচে নেমে গেল। আফজাল সাহেব আর আফসানা সোফায় বসে কিছু কথা বলছিলেন। কলিং বেলের আওয়াজ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিলেন তিনি। মরিনকে বেশ পছন্দ তার। কি সুন্দর করে কথা বলে মেয়েটা। আফসানা দরজা খুলতেই তাকে সালাম দেয় মরিন। তিনিও সালামের উত্তর দিয়ে ভিতরে আসতে বলে মরিনকে। আফজাল সাহেব এতে বিরক্ত হন। উঠে দাঁড়িয়ে বলেন, অ্যাডভান্স কিন্তু আমি বাদ দিতে পারবো না বাবা। ওই নিয়ে আর কথা বলতে এসো না। মরিন মুচকি হাসল। আফজাল সাহেবের সামনে এসে বলে, না আঙ্কেল, ভাড়া নিয়ে আজ আর কোনো কথা বলতে আসেনি। তুমি ওনার কথা ধরো না তো, আগে বসো, তারপর বলো কি বলবে। বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো? আফসানা বললেন, তা আপনার ছেলে বাড়িতে নেই আন্টি? আরাফের কথা বলছো? ও তো বাড়িতে নেই এখন। কেন বলো তো? আফজাল আর আফসানা দুজনেই অবাক হয়। মরিন নিজের ফোন থেকে রেকর্ডিংটা বের করতে করতে বলে, একটা জিনিস শোনাবো আপনাদেরকে, মন দিয়ে শুনবেন হ্যাঁ? আফজাল আফসানা একে অপরের দিকে তাকালো। মরিন রেকর্ডিংটা বের করে সাউন্ডটা বাড়িয়ে দেয়। প্রথমে আরাফের কণ্ঠ শুনে চমকে যান দুজনেই। এরপর ধীরে ধীরে বাকি কথাগুলো শুনতে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে তাদের। 4 মিনিটের ভয়েস রেকর্ডটা শেষ হতেই ফোনটা অফ করে দেয় মরিন। আফজাল আর আফসানাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, আমি প্রথমে এটা আপনাদের শোনাতে চাইনি। আপনাদের ছেলেকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু সে তো আমার কথা গ্রাহ্যই করলো না। বরং বাসায় গিয়ে আমার মাকে বলে এলো বাসা ভাড়া বাড়িয়ে দিতে হবে। তাই আর চুপ করে থাকতে পারলাম না আঙ্কেল। আমি যতটা জানি বাড়িটা এখনও আপনার, তাই আপনি বললে আমরা বাড়ি ছেড়ে দিতেও বাধ্য। তবে আপনার ছেলেকে একটু বুঝিয়ে দিবেন মেয়েদের অসহায় না মনে করতে। না হলে আজকে যে রেকর্ডিংটা আপনাদের শোনালাম সেটা ইন ফিউচারে পুলিশকেও শোনাতে পারি। ব্যাপারটা আপনার ছেলের জন্য খুব একটা ভালো হবে না বোধ হয়। আফসানা ভয় পেয়ে আফজালের এক হাত চেপে ধরলেন। আর আফজাল লজ্জায় কেবলই নিচের দিকে তাকিয়ে রইলেন। নিজের ছেলের ব্যাপারে এমন কথা শুনে কোনো বাবাই বা ঠিক থাকতে পারে? ফোনটা হাতের মুঠোয় চেপে ধরে দুজনকে আবারও সালাম দিয়ে বাসা থেকে বেরিয়ে এলো মরিন। এখন বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই নিহাকে পড়াতে যাবে। সন্ধ্যার পর যেহেতু বাসায় থাকবে না, তাই আগেই পড়িয়ে রাখবে ওকে। শুটিং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। রাতুল আগে থেকে সব কিছু সবাইকে বুঝিয়ে দিয়ে গিয়েছিল, তাও তেমন সমস্যা হয়নি। আর বাকিটা মরিনের সামনে নিয়েছে। তুর্য থেকে এখন আর কোনো কথা শুনতে হয়নি। শুনলো অবশ্য তা গোনায় ধরত না মরিন। রাত 9টার মতো বাজে। এই অফিসের শ্যুট আজকেই শেষ, তাই একেবারে সব কিছু গুছিয়ে বের হবে তারা। তন্নি আর তুর্য পাশাপাশি চেয়ারে বসে আছে, আর তাদের সামনে অন্য চেয়ারে বসে আছে ডিরেক্টর রুবেল। তন্নি কোনো একটা বিষয়ে হাসতে হাসতে বলে, তা রুবেল ভাই, আপনিও কি সন্ন্যাস জীবন পার করার সিদ্ধান্ত নিলেন নাকি? বয়স তো 35 হতে চলল, এবার অন্তত বিয়েটা করে ফেলুন। রুবেল গালে হাত দিয়ে বলে, পছন্দসই মেয়ে পাচ্ছি না রে। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে বলে, এই ব্যাপার আগে বলবেন তো। আমার আম্মুর সাথে যোগাযোগ করেন ভাইয়া, সব ধরনের মেয়ের খবর আছে তার কাছে। মোটা, চিকন, খাটো, লম্বা, ওয়েস্টার্ন, ঘরোয়া সব মেয়ে লিস্ট আছে। জাস্ট সবাই পশা, তবে প্রত্যেককেই আপনার পছন্দ হবে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে, তাও তোর পছন্দ হলো না? তুর্য চেয়ারে হেলান দিয়ে বলে, আই ওয়ান্ট মোর বিউটিফুল দেন দোজ গার্লস। তন্নি কপালে হাত দিয়ে বলে, পশা মেয়ে তোর কপালে জুটবে না রে।
এরই মাঝে সেখানে উপস্থিত হয় মরিন। রুবেলের কাছে বলে সে চলে যেতে চাইলে তন্নি তাকে বাধা দিয়ে বলে, এদিকে রাস্তাঘাট কিন্তু রাতের বেলায় খুব একটা সুবিধা থাকে না, তুমি একা যেতে পারবে তো মরি? ভালো না বলতে। তন্নির কথার প্রতি উত্তরে ছোট করে এটুকুই বলল মরিন। তন্নি ওর দিকে এগিয়ে এসে বলে, বুঝতেই তো পারছো, তোমার বাড়ির দিকে যাওয়ার গলিটাতে অনেক বখাটে ছেলেরা বসে থাকে, আর এই সময় তুমি রিক্সাও পাবে না ওদিকে যাওয়ার জন্য। রাস্তাটা একদম বুতুরে বুতুরে লাগে। আমি গিয়েছিলাম 2-3 বার, তাই বলছি। মরিন সামান্য হেসে বলে, সমস্যা নেই আপু, আমি ঠিক চলে যেতে পারবো। বলছো তো? তুমি চাইলে কিন্তু আমি তোমাকে ড্রপ করে দিতে পারি, সমস্যা হবে না কোনো। তুমি যে আমায় নিয়ে ভাবছো তার জন্য ধন্যবাদ, তবে আমি একাই যেতে পারবো। এমন রাস্তা দিয়ে চলার অভ্যাস আমার আগে থেকেই আছে। তুর্য ফোনের দিকে নজর রেখে বলে উঠল, ওভার কনফিডেন্স থাকা কিন্তু ভালো নয়। চোখ জোড়া প্রশস্ত করে হাসল মরিন, আর চোখে সেদিকে তাকালো তুর্য। মরিন তার দিকে না তাকিয়ে বলল, প্রত্যেক মানুষই কোনো না কোনো বিষয়ে ওভার কনফিডেন্স থাকে। কিছু কিছু বিষয়ে ওভার কনফিডেন্স থাকাই আমাদের বিপদ থেকে বাঁচায়, তবে অন্যান্য বিষয়ে ওভার কনফিডেন্স থাকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমার ওভার কনফিডেন্স আমার ক্ষতি করবে নাকি উপকার করবে সেটা আমি জানি, বাকিদের নিজেদেরটা ভেবে দেখা উচিত। কপাল কুঁচকে মরিনের দিকে তাকিয়ে রইল তুর্য। মরিন সেদিকে দৃষ্টি না দিয়ে তন্নির উদ্দেশ্যে বলল, আমি আসছি আপু, আর রাতুল ভাইও বোধ হয় কালকের মধ্যেই ফিরে আসবে। ওকে, অ্যাজ ইউ উইশ। রুবেলের কাছে আরও একবার বলে অফিস থেকে বেরিয়ে এলো মরিন। তুর্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সেদিকে আঙ্গুল উঁচিয়ে বলে, ও কি ইনডাইরেক্টলি আমাকে বলে গেল কথাটা? বলতেই পারে। কথাটা বলে তন্নি তুর্যের পাশে চেয়ারে এসে বসে পড়ল। তুর্য খানিকটা রাগী গলায় রুবেলের দিকে তাকিয়ে বলল, ওই মেয়ে আমাকে ইনসাল্ট করলো ভাইয়া, আপনি বুঝতে পারছেন? আমাকে জ্ঞান দিয়ে গেল। রুবেল তুর্যের কথায় তেমন কোনো পাত্তা না দিয়ে হেসে বলল, ভুল কিছু তো আর বলেনি, আর আমি এটাও খেয়াল করেছি তুই মরিনের সাথে সব সময় খারাপ আচরণ করার চেষ্টা করিস। মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, তাই আর তুই পেরে উঠছিস না ওর সঙ্গে। কথাটা বলেই আবারও হাসতে লাগলো রুবেল। তন্নিও তার সঙ্গে তাল মিলিয়ে হাসতে হাসতেই বলল, ঠিকই বলছেন রুবেল ভাই, আর হ্যাঁ, তুর্যের জন্য কিন্তু এমনই একটা মেয়ে প্রয়োজন, তাহলে ওর জেদগুলো কমবে। তুর্য কটমট চোখে তাকায় তন্নির দিকে। তন্নি তা দেখেই বলে, ভুল কিছুই বলিনি আমি, আমি শুধু বলেছি মরিনের মতো মেয়ে ওর কথা কিন্তু বলিনি। প্রত্যুত্তরে আর কিছুই বলল না তুর্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশ থেকে নিজের হেলমেটটা পরে নিল। এরপর বাইকের চাবিটা হাতে নিয়ে বলল, রুবেল ভাই, আমি তাহলে চললাম। এখনই চলে যাচ্ছিস? একসাথেই যেতে পারতাম তো। তুই রাতুল ভাইয়ের জন্য এখানেই বসে ওয়েট কর, সে সকালবেলা এসে তোকে নিয়ে যাবে। বেরিয়ে গেল তুর্য। রুবেল জিজ্ঞাসা দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে বলল, তন্নি, তুর্য এটা কি বলে গেল রে? তন্নি মাথা চুলকে আমতা আমতা করে বলল, ও কিছু না ভাইয়া, আপনি ওর কথা কানে তুলছেন কেন? আমি লাস্টবারের মতো দাঁড়াতে বলছি তোকে, এবার কিন্তু কান ধরে নিয়ে আসব। নির্জরের কথায় জ্যোতি থেমে যায়, পিছনে ঘুরে রাগে ফুঁসতে ফুঁসতেই বলে, আমি কি তোমাকে ভয় পাই নাকি? আর আমাকে ডাকছো কেন? আমাকে আর কি প্রয়োজন তোমার? নির্জর বুকে হাত গুজে এগিয়ে আসে জ্যোতির দিকে, এক হাতে তার কপালে টোকা দিয়ে বলে, কি হয়েছে বলতো? এমন অদ্ভুত বিহেভ করছিস কেন আমার সঙ্গে? কিছু বলল না জ্যোতি। নির্জর কিছুক্ষণ থেমে আবারও বলল, কোথায় আমার একটু হেল্প করবি? তা না, নিজে রেগে বসে আছি সেখানে। আমি আর কি হেল্প করব বলতো তোকে? এই যেমন মেয়েদের মন কি করে জয় করা যায়, পুরো 3 দিন ধরে 3 রাত দিয়াকে পটানোর চেষ্টা করছি, আর সেই মেয়ে কিনা আমাকে পাত্তাই দিচ্ছে না। তাই তো কিছু টিপস। নির্জরের কথা শেষ হতে না হতেই যদি আরও রেগে গিয়ে বলে, পারবো না আমি কোনো টিপস দিতে, তোমার যে এত অবনতি হয়েছে সেটা তো ফুফুকে জানাতে হবে আমার। শেষ পর্যন্ত তার ছেলে কিনা দিয়ার মতো নির্লজ্জ মেয়েরা প্রেমে হাবুডুবু খাচ্ছে। আবারও উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো জ্যোতি। তার কথাটা নির্জরের ঠিক পছন্দ হলো না। সে আবারও জ্যোতির পিছনে হাঁটতে হাঁটতে বলল, এই তুই কোন সাহসে দিয়াকে নির্লজ্জ বলছিস? ও ভীষণ স্মার্ট একটা মেয়ে, তোকে আমি দাঁড়াতে বলছি জ্যোতি। সেই শুনশান রাস্তা থেকে হেঁটেই যাচ্ছে মরিন। তার মধ্যে তেমন কোনো ভাবান্তর নেই, স্বাভাবিকভাবেই চলছে সে। কথাটা সত্যিই তো বলেছে, এমন রাস্তা দিয়ে হাঁটার অভ্যাস তার আগে থেকেই রয়েছে। তবে তন্নির কথা সত্য না হলেও ঘটল অন্য আরেক ঘটনা। রাস্তায় আজ প্রকাশ্যে কোনো বখাটে ছেলে এখন পর্যন্ত দেখেনি মরিন। তবে তার সামনে পড়ল একজন মুখোশধারী ব্যক্তি, যার নাম আরাব। দাঁত কিড়মিড় করে মরিনের দিকে তাকিয়ে আছে আরাব। রাগে ফুঁসছে সে।
হঠাৎ এমন রাস্তার মাঝে তাকে দেখেও বরকালো না মরিন। এমন কিছুর জন্য যেন প্রস্তুতি ছিল সে। এভাবে বাবা মায়ের সামনে ছোট হয়েছে, এত সহজে নিশ্চয় ছেড়ে দেবে না মরিনকে। আরাবকে দেখেও না দেখার ভঙ্গিতে চলে যেতে নিল মরিন, তবে আরাব তার পথ আটকে দিল। মরিন শান্ত কণ্ঠে বলল, পথ ছাড়ুন। ছাড়ব না। কি করবে করো। খুব সাহস তাই না তোমার? এবার আমিও দেখব তুমি কি করে পালাতে পারো। শেষবার বলছি, হাতটা সরিয়ে নিন। আরাব এবার আরও বড় একটা কাজ করে বসল। মরিনের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমিও বলছি ছাড়ব না। মরিন এক নজর হাতটার দিকে তাকালো, তারপর অগ্নি চোখে তাকালো আরাফের দিকে। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে ঠাস করে ছড় মারল আরাফের গালে। আরাফ ঘুরে তার দিকে তাকাতে নিলেই মরিন এক হাতে চেপে ধরল তার শার্টের কলার, অন্য হাতে থাকা লাল রঙের পাউডার জাতীয় কিছু আরাফের চোখের উপর ছুঁড়ে মারতেই সেকেন্ডের মধ্যে দুচোখ চেপে ধরে কাতরাতে শুরু করলো আরাফ। বোঝা গেল ওই পাউডার জাতীয় বস্তুটি ছিল মরিচের গুঁড়া। আরাবকে সামনে দেখে নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য ব্যাগের ভিতর ছোট প্যাকেটে থাকা মরিচের গুঁড়া বের করে হাতে রেখেছিল মরিন। এখন তারই উপযুক্ত ব্যবহার করল। আরাফের গলা চেপে ধরে শান্ত কণ্ঠে বলে, আপনি ডাকটা খুব সম্মানের, আর তোমার প্রতি আমার বিন্দুমাত্র সম্মান অবশিষ্ট নেই। বলেছিলে না আমি কি করতে পারি? তাহলে যেন মনে রাখো মিস্টার আরাব, আমি যা করতে পারি তার এক ভাগও এখনো তুমি দেখোনি। আমায় বাকিদের মতো দুর্বল ভেবে ভীষণ ভুল করলে। দেখে চোখে এত জ্বালা করছে আরাফের যে মরিনের কথাগুলো কানে নিতে চাইছে না। তবে এখন এখানে থাকাটা যে তার জন্য সুখকর হবে না, এটা বেশ ভালোই বুঝতে পারলো। তাই মরিন কলা চেপে ধরে রাখা হাতটা আলগা করতে কোনো মতে পথ দেখিয়ে বাড়ির দিকে ছুটে পালালো সে। তার দিকে 2 সেকেন্ড তাকিয়ে নিজের হাতটা ঝেড়ে নিল মরিন। উল্টো দিকে ফিরে তাকাতেই তার চোখ যায় কিছুটা ব্যবধানে দাঁড়িয়ে থাকা একজন লোকের দিকে। পাশে একটা বাইকও রয়েছে। মরিন সেদিকে তাকিয়ে বলল, কে ওখানে? আবছা আলোয় কয়েক সেকেন্ডের মধ্যে বাইকের পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে পরখ করে নিতে সক্ষম হয় মরিন। এটা আর কেউ নয়, তাকে এক মুহূর্তের জন্য সহ্য না করতে পারা তুর্য। ব্রজগোল কুঁচকে নিল মরিন। তুর্যের বাড়ি এদিকে নয়, তাই এ সময় তার এখানে থাকার কথাও নয়। চোর যখন চুরি করে ধরা পড়ে যায় তখন তার মুখভঙ্গি আর বর্তমানে তুর্যর মুখভঙ্গির মাঝে একটু হলেও মিল আছে। মরিনের থেকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন না পেয়ে বুঝতে পারল মরিন তাকে চিনতে পেরেছে। এখন হয়তো প্রশ্ন করবে এখানে কি করছে। এই রোডটা মেয়েদের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা তুর্য নিজেই খুব ভালো করেই জানে। মরিনের আত্মবিশ্বাস নিয়ে বেরিয়ে এলো চিন্তা হচ্ছিল তুর্যর, কেন সেটা জানা নেই। তাই ধীরগতিতে বাইক চালিয়ে মরিনের পিছন পিছন আসছিল সে। এতটুকু তুর্য নিজেও স্বীকার করতে বাধ্য, মরিন ভীষণ সাহসী মেয়ে। বাকিদের মতো নিজেকে দুর্বল মনে করে না সে, তাই নিজেকে সামলে নেওয়ার ক্ষমতাও তার রয়েছে। আরাবকে মরিনের পথ আটকে দাঁড়াতে দেখে প্রথমে কিছুটা অবাক হয়েছিল তুর্য। ভালো করে ছেলেই তো মনে হচ্ছে তাকে। কিছুক্ষণ পর মনে হয়েছিল মরিন তাকে চেনে। বেশ আগ্রহ নিয়ে তুর্য দেখতে চাইছিল মরিন কি করে। তবে মরিন যা করলো এর জন্য সে খুব একটা প্রস্তুত ছিল না, তাই অবাক হয়ে কেবল তাকিয়েছিল মরিনের দিকে। তুর্যের ধারণা বরাবরের মতো এবার ভুল প্রমাণিত হলো। মরিন তার থেকে চোখ সরিয়ে হাত ব্যাগের চেনটা খুলে পানির বোতলটা বের করলো। এরপর আবারও নিজের পথে হাঁটা শুরু করলো। এত অদ্ভুত কেন মেয়েটা? তার মানে কি কখনো কোনো প্রশ্ন আসে না? নিজে থেকে কখনো কোনো প্রশ্ন কেন করে না সে? তুর্যকে একবারের জন্য জিজ্ঞেস করলো না এখানে কি করছে। এই ব্যবহারগুলো মাঝে মধ্যে অপমানের মনে হয় তুর্যের কাছে। মরিন কি তাকে ইগনোর করছে? যাকে দেখার জন্য মেয়েরা উৎসুক হয়ে থাকে সেই তুর্যকে দেখে সে এভাবে ইগনোর করতে পারে কি করে? নিজের ভাবনায় নিজেই ইতি টানে তুর্য। আজ তার অপমান বোধ হচ্ছে না, তবে জানতে ইচ্ছে করছে মরিনের এমন ব্যবহারের কারণ। বাইকে চেপে আবারও মরিনের সঙ্গে যেতে লাগলো তুর্য। বাইক এত আস্তে চালাচ্ছে যে কেউ বুঝতে পারবে ও কাউকে ফলো করছে। তবে মরিন যেহেতু একবার বুঝতেই পেরে গেছে, তখন আর লুকিয়ে বা কী লাভ। কয়েক মিনিট এভাবেই চলল। মরিন তার মতো হাঁটছে আর তুর্য প্রায় আশেপাশেই বাইক নিয়ে চলছে। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না তুর্য। বাইক থামিয়ে মরিনের উদ্দেশ্যে বলল, দাঁড়াও মরিন। মরিন থামলো, তবে পিছন ঘুরে তাকালো না। তুর্য বাইকটা নিয়ে একবার ঠিক মরিনের অপর পাশে এসে থামলো। দুজনের মাঝে দূরত্ব অনেকটা। রাস্তার এক পাশে মরিন, অন্য পাশে তুর্য। মরিন নিজের হাতে থাকা পানির বোতলটা খুলে কিছুটা পানি খেয়ে বলল, বলুন, তুমি আমাকে দেখে কিছু বললে না কেন? মরিন বোতলের মুখ আটকাতে আটকাতে বলে, কি বলবো? তুর্য বলার মতো কিছু খুঁজে পেল না। মরিন বোতলটা ব্যাগে রেখে মৃদু হাসল। তুর্যের দিকে তাকিয়ে বলল, আপনি যে আমায় ফলো করছিলেন সেটা আমি আগেই ধারণা করছিলাম, তাই খুব বেশি একটা অবাক হয়নি। তুর্য ঘাড়ে হাত ঘষে বলে, আমি মোটেই তোমাকে ফলো করছিলাম না। মরিন আবার স্মিত হেসে হাঁটা শুরু করলো।
এই মেয়ে পাল্টা একটা প্রশ্নও করলো না। তুর্য কিছু না বলে ধীরে ধীরে বাইক চালিয়ে মরিনের পাশাপাশি চলতে লাগলো। কয়েক কদম এগিয়ে থামলো মরিন। থামলো তুর্য। মরিন সামনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার জন্য নিজের সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। সময়ের অনেক দাম আছে। তোমার কথা শুনতে হবে আমায়? কেন আমার সঙ্গে আসছেন সেটাও আমি জানি, তাই বলছি আমায় নিয়ে ভাবার প্রয়োজন নেই। আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি। সবসময় তেড়াভাবে কথা না বললে কি চলে না? তেড়া বা সোজা কোনোভাবে কথা না বললে আমার জন্য আরও বেশি ভালো হয়। কথাটা বলে আবারও হাঁটা শুরু করলো মরিন। তুর্য তার সঙ্গে এগিয়ে বলল, ব্যাগে নিশ্চয়ই কড়ি কড়ি মরিচের গুঁড়া রেখে দাওনি তুমি? আর এখানে যতটা আলো দেখছো সামনে গিয়ে অতটাও আলো পাবে না। মরিন স্মিত হেসে বলে, তো কি হয়েছে? আমার তো অন্ধকারই ভালো লাগে। তুর্য তার দিকে তাকিয়ে বলল, সামনে গিয়ে কোনো বিপদে পড়লে তখন? নাটক সিনেমার মতো হিরো এসে আমাকে বাঁচাবে না এটুকু তো জানি। আর আল্লাহ আমায় সুস্থ সবল রেখেছেন এখনও। হাত পা সবই রয়েছে। যে কোনো বিপদ থেকে কি করে বেঁচে ফিরবো সেটা নিয়েও আমাকে ভাবতে দিন। আপনাকে খামোখা মাথা ঘামাতে হবে না এই নিয়ে। এক নজর তুর্যের দিকে তাকিয়ে আবার বেশ দ্রুতই পা চালিয়ে বাড়ির দিকে চলে গেল মরিন। তুর্য তবুও খানিকটা পথ ওর পিছনে এসেছিল। মুখ থেকে আর টু শব্দটিও বের করেনি মরিন। তুর্য আর কিছু বলেনি। এই মেয়ের সাথে কথায় টিকে থাকতে পারবে না সে, এতটুকু অন্তত বোঝা হয়ে গেছে। ছুটে এসে আবার জ্যোতির হাত ধরল নির্ঝর। থেমে যেতে বাধ্য হলো জ্যোতি। পিছনে না ঘুরেই বলল, হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। নির্ঝর ওর হাত ধরেই রেখেছে। সামনে এসে বলে, যেখানে খুশি যা, কিন্তু দিয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। বাবা, তোমার খুব গায়ে লাগছে তাই না? লাগবেই তো। আমার হবু বউকে নিয়ে কোনো বাজে কথা শুনবো না আমি। কে তোমার হবু বউ? কে আবার? দিয়া? আরে আজ মানছে না তো কি হয়েছে? আমি ঠিক ওকে মানিয়ে নিব। তাই নিজের পিউসার ভাবিকে সম্মান করতে শেখ। যদি কিছুটা নরম স্বরেই বলল, তুমি সত্যি ওকে ভালোবাসো? তা নয়তো কি? আমি কি মিথ্যে কথা বলছি? তোমার সাথে ওকে একদমই মানায় না। এটা কি তুমি বুঝতে পারছো না? কেন মানাবে না শুনি? আমি কি দেখতে খারাপ নাকি? আরে বাবা, তুমি দিয়াছে ভালো মেয়ে ডিজার্ভ করো। ওর সে সুন্দরী মেয়ে আমার দরকার নেই ভাই। যদি বিরক্তির একটা ভাব নিয়েই বলল, তুর্য ভাইয়ের বাতাস লাগলো নাকি তোমার গায়ে? মানে? তুমি আবার কবে থেকে সৌন্দর্যের পিছনে ঘোরা শুরু করলে শুনি? সুন্দর হলেই যে সে ভালো হবে এমন তো কোনো কথা নেই, তাই না? নির্ঝর জ্যোতির কথা কানে না নেওয়ার ভাব নিয়ে বলল, জ্ঞান দিস না তো। বেশ, দিব না কেন। দু কদমের বেশি এগোতে পারল না জ্যোতি, কারণ নির্ঝর এখনও তার হাতটা ছাড়েনি। আরে আবার কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি। যাবে? আচ্ছা, তুই দিয়াকে সহ্য করতে পারিস না কেন বলতো? জ্যোতি চোখ বন্ধ করে রাগে নিঃশ্বাস ছেড়ে নির্ঝরের সামনে আঙ্গুল উঁচিয়ে বলল, আর একবার দিয়ার নাম নিলে তোমাকে তো আমি। নির্ঝর ব্রু কুঁচকে ওর আঙ্গুলটা নামিয়ে দিয়ে বলল, কেন বলবো না? আরে তোর কাছে না বললে আমি কার কাছে বলবো বলতো? যাকে খুশি গিয়ে বলো। আমাকে কিছু বলবেন এই নিয়ে বেশ। নির্ঝর আর কিছু বলল না। জ্যোতি তার দিকে তাকিয়ে বেঞ্চি কেটে বলল, আর ওই মেয়েও না কখনো তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। মিলিয়ে নিও। তখন আবার আমার কাছে এসে বলো না যেন, জ্যোতি, আই কান্ট টলারেট দ্যাট। প্লিজ গিভ মি সাম সান্ত্বনা। শেষের কথাটা কিছুটা অভিনয়ের ভাব নিয়ে বলল জ্যোতি। আর নির্ঝর সরু চোখে তাকিয়ে কেবল তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। বাসায় এসে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে নিচ্ছে মরিন। মারুফা রান্নাঘর থেকে খাবার এনে ছোট টেবিলের উপর রাখছেন। মরিন মুখে পানি দিয়ে সামনে থাকা আয়নায় তাকিয়ে দেখল কিছুক্ষণ। এরপর খানিকটা শব্দ করেই হাসল সে। মারুফা ব্রুজকল কুচকে তাকালেন মেয়ের দিকে। মরিন এভাবে হাসে না অনেকদিন, তাও একা একা। আয়নায় মারুফার অবাক মুখশ্রী দেখতে পেয়ে মরিন আরেকবার মুখে পানি ঝাপটা দিয়ে বলে, দিন দিন বুঝি আমি সুন্দর হয়ে যাচ্ছি মা? চেহারার উজ্জ্বলতা কি বেশি বেড়ে যাচ্ছে নাকি? মারুফা সন্দিহান কণ্ঠে বলে, এমন কথা বলছিস কেন? পাশে চেয়ার থেকে টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে মরিন বলে, না এমনি বললাম আর কি। আমার মুখে কি হুট করে এক গাদা মায়া এসে বর করলো নাকি? অনেক মানুষের যে আমায় দেখে মায়া লাগে, দয়া করতে ইচ্ছে করে। কি হয়েছে রে মৌ? কেউ কিছু বলেছে নাকি তোকে? আমাকে আবার কে কি বলবে? যাকে ছাড়ো গিয়ে ওসব। শোনো, নতুন আরেকটা টিউশনি পেয়েছি। এবার কলেজের স্টুডেন্ট, সবাই তো 3 দিন পড়ায়, আমি বলেছি 4 দিন পড়াবো। একটু পরিচিতির দরকার বুঝলে। আমি কেমন পড়াই সেটা মানুষকে তো জানাতে হবে, তবে না আরও টিউশন পাবো। মারুফা সামান্য হেসে বললেন, ভালো তো, ধীরে ধীরে আরও টিউশন পাবি।
পাবই তো। আমি কেমন পড়াই তা আমি খুব ভালো করেই জানি। আর এক ফালি সুখের জন্য একটু তো ধৈর্যও ধরতেই হবে, তাই না? স্মিত হাসে মরিন। মারুফা তার নজর কেটে বলে, আমার মেয়ে আগে থেকেই খুব সুন্দর, নতুন করে তার আর সুন্দর হতে হবে না। মরিন আবারও হেসে খাটে বসে বলল, মাফ করবেন আম্মাজান, আমি তো মজা করে বলছিলাম। তবে হ্যাঁ, আমি যেমন আমি তেমনই সুন্দর। লোকের কাছে না হোক, নিজের কাছে আমি ঠিকই ফুলের মতো সুন্দর, বুঝলে? কথাটা বলে নিজেরই খোলা চুলগুলো খোপা করে বলে, চুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, একটু তেল দিয়ে দিও তো মা। মারুফা খাবার বেড়ে দিতে দিতে বললেন, খেয়ে নে আগে, তারপর দিয়ে দিচ্ছি। ডিনার শেষ করে বাড়ির ছাদে থাকা দোলনায় পা দুলিয়ে বসে আছে তুর্য। হাতে থাকা ফোনের স্ক্রিনে ফেসবুকের নিউজ ফিডের চিত্র বিদ্যমান। লগ ইন করা আইডির নাম তুর্য আফসার। এক কথায় এটাকে ফেক আইডি বলা চলে, তবে সম্পূর্ণ ফেক নয়। ইলহাম আফসার তুর্য নামে তার নিজের পেজ আইডি সবই রয়েছে, তবে সেগুলো সব সময়ের জন্য ইউজ করা তার কাছে খুব একটা কমফোর্টেবল না। তাই এই আইডির নাম দিয়েছে তুর্য আফসার। কেবলমাত্র তার ফ্যামিলি মেম্বার এবং কাছের বন্ধুরা ছাড়া কেউ এই আইডি সম্পর্কে জানে না, এমনকি দিয়াকেও জানায়নি, না হলে এখানেও জ্বালিয়ে মারত। হঠাৎ ফ্রেন্ড সাজেশনে এসে তুর্যের চোখ আটকে যায়। তাসনিম জাহান নামক একটি আইডি, ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড, আর সেটা হচ্ছে রাতুল। প্রোফাইল পিকচারে কেবল মেয়েটাকে পিছন থেকে দেখা যাচ্ছে। কোনো এক পাহাড়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে সে। ছবিটা পিছন থেকে তোলা, বিনুনিটা কোমরের একটু উপর অবধি, আর তাতে অনেকগুলো মরি ফুল গুজে রাখা। সেই পুলের দিকে চোখ যেতে কিছু একটা সন্দেহ হয় তুর্যের। প্রোফাইলে ঢুকতে দেখে নিক নেমে দেওয়া মরিন। সঙ্গেই চোখ যায় প্রোফাইলের বায়ুর দিকে। মানব জীবন সবচেয়ে সুন্দর, শুধু প্রয়োজন প্রত্যাশা সরিয়ে আনা, সঙ্গে নিজের প্রতি আস্থা। প্রোফাইল লক করা নেই দেখে নিচে যায় তুর্য। তবে 5 বছর আগের একটা কভার ফটো আর 1 মাস আগে চেঞ্জ করা প্রোফাইল পিকচার আর কিছুই খুঁজে পায় না। বোঝাই যাচ্ছে বাকি পোস্ট হয়তো অনলি ফ্রেন্ডস করা আছে। 1 মাস আগে চেঞ্জ করা প্রোফাইল পিকচারটাতে ক্যাপশনে দেওয়া, দি অনলি প্লেস উইল মিস বিকজ ইট নেভার আন্ডার এস্টিমেটেড মি। সেই পোস্টে 178টা রিয়েক্ট পড়েছে। কৌতূহল নিয়ে কমেন্ট বক্সে প্রবেশ করলো তুর্য। কমেন্টগুলো দেখে আরও অবাক। যাস না মৌ পাখি, ইউ আর মাই ইন্সপিরেশন মরি, না গেলে হয় না মৌ, আর আমি তোমায় মিস করবো আপু। এমনই আরও অনেক কমেন্ট। 2 দিন আগেই একজন সেই কমেন্ট পোস্টে দাদা রিমি আরেকটা কমেন্ট করেছে, ফিরে আয় না মৌ পাখি, ভালো লাগে না তোকে ছাড়া। আরেকজন লিখছে, ডোন্ট ইউ রিমেম্বার আস মরিন। মরিন তাতে রিপ্লাই দিয়েছে, সময় নেই যে মনে করার। তাতে সে ছেলেটি কেবল একটি স্যাড রিয়েক্টে দিয়েছে। ভিতরে পুষে রাখা কৌতূহল যেন দ্বিগুণ হয়ে গেল এগুলো দেখে। তুর্য এইটুকুই জানে, মরিন আগে সিলেটে থাকতো, তবে সেখান থেকে কেন চলে এসেছে তা জানা নেই, জানার ইচ্ছেও ছিল না। তবে এই কৌতূহল নামক বস্তু একবার মনে ঢুকে গেলে তা থেকে নিস্তার পাওয়া কঠিন। ছবিটির দিকে আরও কিছুক্ষণ তাকিয়ে রইল তুর্য। মনে হচ্ছে এটা সিলেটের কলা পাহাড়। তুর্য গিয়েছিল 2 বছর আগে। সেখানে মরিনের পরনে একটা হলুদ রঙের 3 পিস, ওড়নাটা এক সাইডে খুলে দেওয়া, হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে রাখা। মুখ না দেখে কেমন উদাসীন মনে হচ্ছে ছবিটাতে। মরিনকে দেখে বোঝাই যায় না সে এখন খুশিতে আছে নাকি দুঃখে। যেন সে একজন যন্ত্র মানব, মাঝে মধ্যে হাসে তবে কখনো মন খারাপ মনে হয় না। এই আইডিটা আরও ঘুরে দেখার ইচ্ছে হলো তুর্যের। নিজের অজান্তে এক ফ্রেন্ডে ক্লিক করলো সে। 1 মিনিট না কাটতে সে যেন নিজের মধ্যে ফিরে আসে, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট। কি করছিল সে? একটা মেয়েকে নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, যা তুর্য জীবনও করেনি। একটা মেয়ে সম্পর্কে জানার জন্য তার এত কৌতূহল। প্রোফাইল থেকে বেরিয়ে এলো তুর্য, এমনকি সেই আইডি থেকে বেরিয়ে আসে। যার তার সম্পর্কে এত বেশি ভেবে ফলোটা ঠিক হচ্ছে না, মোটেও ঠিক না। রাতুলও নাকি কাল রাতেই ফিরেছে ঢাকায়, তাই ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তাই তুর্য, তন্নি আর কো আর্টিস্টরা স্ক্রিপ্ট নিয়ে নাড়াচাড়া করছে। মরিনও দাঁড়িয়ে আছে সামনে, আপাতত তার কোনো কাজ নেই। কিছুক্ষণ বাদে রিক্সা নিয়ে সেখানে উপস্থিত হলো রাতুল। রিক্সার ভাড়া মিটিয়ে এগিয়ে আসতেই তন্নি কপাল কুঁচকে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাতুল তো সবসময় বাইক নিয়েই আসে, আজ তাহলে রিক্সায় এলো কেন? একটু লেট হয়ে গেল না? মরিনকে ডাকতে ডান হাতটা উঁচু করতে রাতুলের মুখ থেকে আহ শব্দটা বেরিয়ে আসে। চোখ মুখ কুচকে হাতটা সোজা করে নেয় সে। তন্নির সঙ্গে সঙ্গে ছুটে যায় তার কাছে। রাতুল সামনেই ছিল। তন্নির শঙ্কিত কণ্ঠে বলে ওঠে, কি হলো ভাইয়া? আপনি বসুন, বসুন তো এখানে। আরে তেমন কিছু হয়নি। তন্নি কোনো কথাই শুনল না, রাতুলকে দৌড়ে নিয়ে বসালো চেয়ারে। রাতুল একটা হাফ হাতার নীল রঙের টি শার্ট পরে থাকায় তার সম্পূর্ণ হাত দৃশ্যমান।
সেদিকে তাকাতে চোখ বড় বড় হয়ে যায় তন্নির। হাতের কোণে বরাবর সামনের দিকে ব্যান্ডেজ দেওয়া, তার উপরে মাসলসের দিকে অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে, থেকে থেকে রক্ত জমাট বেঁধে আছে এমন। চোখ চিকচিক করে উঠে তন্নির। হাতে সেই জায়গায় নিজের হাত রেখে রাতুলের দিকে তাকিয়ে বলে, হাতে কি হয়েছে এগুলো, এমন লাল হয়ে আছে কেন? তন্নিকে এমন ভয় পেতে দেখে রাতুল বা হাত উঁচিয়ে তাকে শান্ত করার সামান্য হেসে বলে, কিছু হয়নি বলছি তো, তুমি ভয় পাচ্ছ কেন? আসলে কার্ড ব্লাড দিতে হয়েছিল তো তাই। ব্লাড দিলে কারো হাতের এমন অবস্থা হয় নাকি? মজা করছেন আমার সঙ্গে? রিল্যাক্স তন্নি, আহামরি কিছু হয়নি। আসলে একবারে হয়নি, কয়েকবার ট্রাই করতে হয়েছিল তাই এমন অবস্থা। তন্নি হঠাৎ রেগে গিয়ে বলে, কোনো ফালতু লোকে ব্লাড নিতে আসছিল? হ্যাঁ, কাজ না পারলে করতে আসে কেন? আমি সামনে পেলে তো তাকে। রুবেল ভাই তখন পাশে এসে বলে, তুই এত হাইপার হচ্ছিস কেন? ব্লাড দিলে অনেক সময় হয় এমন, অভিজ্ঞ না হলে এই সমস্যাটা হয়। রাতুলও সম্মতি জানিয়ে বলে, ঠিকই বলেছেন ভাই, ইন্টার্নি স্টুডেন্ট ছিল মেবি, তাই তো এই অবস্থা। 4বারের বেলায় গিয়ে ব্লাড পেয়েছে। কথাটা বলে তন্নির দিকে তাকায় রাতুল। তন্নি এমনভাবে সে হাতের দিকে তাকিয়ে আছে যেন এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। তন্নি, আমি ঠিক আছি কিন্তু। রাতুলের দিকে তাকিয়ে তন্নি করুণ স্বরে বলে, খুব ব্যথা হচ্ছে তাই না? রাতুল কয়েক সেকেন্ড তন্নির দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে না সূচক মত জানায়। তন্নি আবার রাতুলের কপালে গালে হাত দিয়ে বলে, বললেই হলো, ব্যথা করছে না? গাটা তাও বেশ গরম মনে হচ্ছে, নিশ্চয়ই ব্যথার জন্য জ্বর এসেছে। আপনি আসতে গেলেন কেন বলুন তো এই অবস্থায়? আপনাকে থাকতে হবে না এখানে, বাসায় গিয়ে রেস্ট করুন, এদিকটা মরিন সামলাবে। রাতুল এবং তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ল মরিন। তন্নি আবারও রাতুলের হাতের দিকে তাকিয়ে বলল, ওই তো মরি, দেখে নিতে পারবে। আপনি বাসায় চলে যান রাতুল ভাই। রাতুল কিছু বলার আগে তুর্য নিজের চেয়ার থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, হ্যাঁ ভাইয়া চলে যান। বলা তো যায় না, এখান থেকে আপনার শরীর খারাপ করলে পরে প্রোডাকশন হাউসের নামে কেউ আবার মামলাও করে ফেলতে পারে। তুর্যের কথায় সে নিজে এবং রুবেল দুজনেই হাসতে শুরু করলো। হাসার মাঝে তুর্য তাকালো মরিনের দিকে। মরিন একটুও হাসছে না, সে স্বাভাবিক দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে আছে। রাতুল দু আঙ্গুল কপালে স্লাইড করতে করতে বলল, তন্নি তুমি কিন্তু খামোখায় টেনশন করছো। বেশ, খামোখাই করছি, তবু আপনি বাসায় চলে যান, গিয়ে রেস্ট করুন। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির উদাস মুখপানে। তন্নি অতিরিক্ত রিয়েক্ট করছে, তবে এটা খারাপ লাগছে না রাতুলের কাছে। রাতুল গলা ঝেড়ে মরিনের দিকে তাকিয়ে বলল, স্ক্রিপ্টগুলো নিয়ে আসো তো এদিকে, আমি বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি। আর কোনো দরকার হলো ফোন করো, বাসায় আসি। মরি স্ক্রিপ্টগুলো নিয়ে রাতুলের সামনে গেল। রাতুল কয়েক মিনিটে ওকে কিছু বুঝিয়ে দিয়ে আবারও রিকশায় উঠে নিজের ফ্ল্যাটে চলে যায়। তুর্য আরও একটা জিনিস খেয়াল করছে, মরিনের পরনে সে সালোয়ার কামিজ যেটা প্রোফাইল পিকচারের ছবিতে ছিল। কিছুক্ষণের মধ্যেই শুটিং শুরু করা হয়, খুব বেশি সময় লাগলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকে শ্যুট শেষ হয়ে গেল, আর বাকি একদিন তাহলেই সম্পূর্ণ নাটকের শুটিং কমপ্লিট হবে। রুবেল তুর্যের কাছে এসে বলে, 3 দিন পর থেকে নেক্সট নাটকের শুটিং শুরু হবে বলে মনে রাখিস কিন্তু। আর আল্লাহর ওয়াস্তে আবার আবরাজের সাথে কোনো ঝামেলা করিস না। শেষের কথাটা পছন্দ হলো না তুর্যের, কপালে বিরক্তির ভাঁজ পেলে বলল, ঝামেলা হলে আমাকে নিয়েন না কাস্টিংয়ে, এত ঠেকা পড়ে নাই আমার ওর সাথে কাজ করার। আর ঝামেলা আমি শুরু করি না ভাই, প্রতিবার ওই শালাই তো শুরু করে সব কিছু। আরে বাপ, আমি তো জাস্ট কথার বললাম, তো এই কথা ওকে গিয়ে বলুন না, আমারও তো টাইম নেই শুধু শুধু ঝামেলা লাগানোর। আচ্ছা আচ্ছা, আমি ওকেই বলে রাখবো। আশা করি এবার তোরা শুটিং সেটে যুদ্ধ লাগিয়ে দিবি না। তুর্য থেমে যায়। তন্নি এরই মধ্যে ঝটপট নিজের হাত ব্যাগটা নিয়ে এসে বলে, তুর্য, রুবেল ভাই আমি আসছি। হ্যাঁ, ওই দাঁড়া, ট্রেন মিস হয়ে যাচ্ছে তোর। কপাল কুঁচকে বলল তুর্য। তন্নি ঘড়ির দিকে তাকিয়ে বলে, এত কথা বলতে পারবো না, আমার এখন কাজ আছে, আমি গেলাম। গাড়িতে উঠে স্থান ত্যাগ করে তুর্য। আশেপাশে জড়ো হওয়া মানুষ তন্নিকে না পেলেও তুর্যকে ছাড়ছে না। এছাড়া নতুন নাটক সম্পর্কে কথা বলার জন্য মিডিয়ার লোকেরাও এসেছে, তাই আজ আর তাড়াহুড়ো করতে পারল না তুর্য। ধীরে সুস্থে এগিয়ে গেল সেদিকে। রুবেলকেও যেতে হবে। এরই মধ্যে মরিনও তার কাছে এসে বলল, সব কিছু গুছিয়ে রেখেছি ভাইয়া, কাল ঠিক টাইমে চলে আসব। আজ তাহলে আমি আসি। রুবেল কিছুটা চিন্তিত মুখশ্রী নিয়ে চেয়ারে বসে বলল, সে না হয় যাবে, তবে 3 দিন পর কিন্তু নতুন এক নাটকের শুটিং শুরু হবে, তৈরি থেকো, তোমাকেও আসতে হবে। আপনাকে চিন্তিত লাগছে রুবেল ভাই? আর বলো না, প্রচুর চিন্তায় আছি। শুটিং সেটে এবার কী যে হয় আল্লাহ জানে। নতুন নাটকে দুজন মেন ক্যারেক্টার, বুঝলে, একটা তুর্য আর একটা আবরাজ। আর এই দুজনের বাস্তব জীবনের সম্পর্কটা হলো সাপ আর নেউলে। একজন আরেকজনের থেকে কি করে যে উপরে উঠবে সেই চিন্তায় মগ্ন, ঝামেলাটাও লাগে তাই।
আগে একবার দুজন কাজ করছিল একসাথে, সে কি ঝামেলা। মিডিয়াতেও তো জানাজানি হয়েছিল বিষয়টা, তুমি দেখোনি? না, ওভাবে দেখা হয়নি। পারবে পারবে, 2 দিন বাদে দেখতে পারবে। আরও তুর্য আছে একটা কনফিউজিং ক্যারেক্টারে। এ নিয়ে আবরাজে যে কি করবে, মাথায় হাত চলে যায় রুবেলের। এখন কেবল দোয়া করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রিতে কখনো কেউ সামনাসামনি নিজেদের ক্ষোভ প্রকাশ করে না, তবে তুর্য আর আবরাজ দুজনেই ভিন্ন। তারা সামনাসামনি ঝগড়া শুরু করে দেয়। হাতের ব্যথাটা আসলেই বাড়ছে, সঙ্গে জ্বরটাও বাড়ছে। তা বুঝতে পেরে রাতুল না পাখিয়ে শুয়েছিল বিছানায়। এই ফ্ল্যাটে সে একাই থাকে। আগে একজন রুমমেট থাকতো, এখন থাকে না। রাতুল নিজে রান্না করে খায়, তবে আজ উঠতে ইচ্ছে করছে না। রান্নাও করা হয়নি তাই। রাতুল ভেবে রেখেছে একটু পরে উঠে খাবার অর্ডার করে নেবে, তবে তা আর করতে হলো না। কলিং বেলের আওয়াজ পেয়ে বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে রাতুল, তবে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তন্নিকে দেখে বিরক্তি কেটে যায় তার। তুমি এখানে? কথা শেষ করতে পারল না রাতুল, তার আগে বাসায় প্রবেশ করে তন্নি। তার হাতে একটা বড় শপিং ব্যাগ। তন্নি সেটা টেবিলের উপর রেখে নিজেই এসে দরজা লাগিয়ে দেয়। এরপর টেবিলের কাছে গিয়ে শপিং ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে নেয়। রাতুল বিস্মিত হয়ে তার কাছে এসে বলে, তুমি এই সময় এখানে কি করে এলে? শুটিং শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? তন্নি আবার রাতুলের দিকে তাকিয়ে বলে, শুটিং শেষ হয়েছে 1.5 ঘন্টা আগে। তখনই তড়িঘড়ি করে বাড়িতে গিয়ে রান্না করে আনলাম আপনার জন্য। এই অসুস্থ অবস্থায় আপনাকে রান্না করতে হবে না। আরে তুমি আবার এত ঝামেলা করতে গেলে কেন? আমি তো বাহিরে থেকে অর্ডার করিয়ে নিতে পারতাম। করেননি তো, তাহলে আর করতেও হবে না। তন্নি এগিয়ে এসে রাতুলের কপালে হাত দিয়ে চেক করে বলে, এখন তো জ্বর নেই, আপনি জলদি জলদি খেয়ে নিন তো। তারপর নিজের ব্যাগ থেকে একটা ওষুধের পাতা বের করে বলে, তারপর এই ওষুধটা খেয়ে নেবেন, তাহলে হাতের ব্যথাও সেরে যাবে খুব তাড়াতাড়ি। এসবের কিন্তু কোনো দরকার ছিল না। চেয়ারে বসে কথাটা বলল রাতুল। তন্নি তাতে আর পাত্তা না দিয়ে প্লেটে খাবার নিতে লাগলো। তারপর সেটা এগিয়ে দিল রাতুলের দিকে। রাতুলও আর কোনো কথা না বলে হাত বাড়িয়ে হাত ধোয়ার জন্য চেয়ার থেকে উঠতে যাবে। তখনই তন্নি তাকে বাধা দিয়ে বলে, না না, আপনি বসুন। কথাটা বলে একটা বাটিতে করে পানি নিয়ে আসে তন্নি। রাতুল কেবল অবাক হয়ে তার কাজগুলো দেখছে। তন্নির ডাকে ধ্যান থেকে ফিরে এসে হাতটা তুলতে নিবে, তখনই আবারও ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় সে। তবে রাতুল এসে বেশি ব্যথা যেন তন্নিই পেল। করুণ সুরেই বলল, ইস, আমি তো ভুলেই গেছি আপনার ডান হাতেই ব্যথা। না না, আপনাকে কষ্ট করে খেতে হবে না। আমি খাইয়ে দেই আপনাকে। না না তন্নি, তুমি এমনিতে অনেক করেছ, আমি নিজেই খেতে পারবো, সমস্যা নেই। চুপ করে থাকুন তো, একটা কথা বলতে হবে না। কিছুটা শাসিয়ে কথাটা বলল তন্নি। এরপর বেসিন থেকে নিজে হাত ধুয়ে এসে রাতুলের সামনে আরেকটা চেয়ার নিয়ে বসে পড়ে। রাতুলের সামনে থেকে প্লেটটা নিজের কাছে নিয়ে আসে। রাতুল তাকে বাধা দেওয়ার সুযোগটুকুও পেল না। তন্নি তার আগে প্লেটে খাবার মাখিয়ে রাতুলের মুখের সামনে তুলে ধরল। রাতুল খানিকক্ষণ তাকিয়ে রইল তন্নির হাতের দিকে। এরপর তন্নি চোখের ইশারা করলে খাবারটা মুখে তুলে নেয় রাতুল। তবে তার দিকে দৃষ্টি সম্পূর্ণরূপে তন্নির দিকে আবদ্ধ। তার পশ্চাৎ কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমা হয়েছে। খুব মনোযোগ সহকারে রাতুলকে খাইয়ে দিচ্ছে সে। এমনভাবে মাছ বেছে দিচ্ছে যতটা রাতুল নিজেও জীবনে বাঁচেনি। তন্নি এক হাতে প্লেট ধরে অন্য হাতে খাইয়ে দিচ্ছে। তবে তাকে মহামূল্যবান কাজে বিরক্ত করছে কিছু অবাধ্য চুল। সে সকালে বিনুনি করেছিল, তার সামনে থেকে অনেকটা চুল এলোমেলো হয়ে চোখের সামনে এসে পড়ছে। হাতের সাহায্য ব্যতীত তা সরাতেও পারছে না তন্নি। যার দিকে অনেকক্ষণ তাকিয়ে একটা অদ্ভুত কাজ করে বসলো রাতুল। নিজের বাম হাত বাড়িয়ে তন্নির কপালে এসে পড়া চুলগুলো অতি যত্ন সহকারে কানের পিছনে গুঁজে দিল সে। মুহূর্তে হাত থেমে যায় তন্নির। বিস্মিত চোখে তাকালো রাতুলের দিকে। খাবার প্রায় শেষ তখন। তন্নিকে এভাবে তাকাতে দেখে থতমত খেয়ে যায় রাতুল। দ্রুত নিজের হাত সরিয়ে নেয় সে। তন্নি এখনও ওভাবেই তাকিয়ে আছে। রাতুল কিছুটা অপ্রস্তুত হয়ে গলা চেড়ে বলে, আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। তোমার বাড়ি গিয়ে রেস্ট নেওয়া উচিত। আপনি কি করে বুঝলেন আমি টায়ার্ড? একইভাবে তাকিয়ে কথাটা বলল তন্নি। রাতুল তাকালো তার দিকে। একটু আগে থাকা ক্লান্তির ছিটে ফোটাও নেই তার মুখে, বরং যেন অত্যাধিক প্রফুল্ল লাগছে তাকে। রাতুল স্মিত হেসে বলে, ওটা তো এমনিতেই বোঝা যায়। এমনিতেই বুঝে গেলেন? চুপ হয়ে যায় রাতুল। তন্নি এবার আর তাকে অপ্রস্তুত করতে চাইল না, তাই প্লেটটা টেবিলের উপর রেখে বলল, যাকে রাতের খাবারও এখানে রাখা আছে, শুধু গরম করে খেয়ে নেবেন কেমন? রাতুল মাথা নাড়ায়। তন্নি চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে নিজের হাত ধুয়ে নেয়। রাতুলও স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পাশ থেকে নিজের ফোনটা হাতে নেয়। স্ক্রলিং করতে গিয়ে একটা নিউজে চোখ আটকে যায় তার। তন্নিও এতক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে। রাতুল একবার ফোনের দিকে আরেকবার তন্নির দিকে তাকাচ্ছে। তা দেখে ব্রু কুঁচকে নেয় তন্নি। জিজ্ঞাসা দৃষ্টিতে রাতুলের দিকে তাকাতে সে ফোনটা এগিয়ে দেয়।
তন্নি ফোনটা হাতে নিতে স্ক্রিনে তুর্য আর একটা ছবি বেশি ওঠে। নাটকের একটা শ্যুটের ছবি। কোনো একটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, তবে কি এবার সত্যি সত্যি প্রেমের সম্পর্কে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্নি এবং তুর্য। এ যেন রাবণে বনাদি জড়ি। রাগে পুষতে শুরু করে তন্নি। নিজের ফোন হলে বোধহয় এখনই ছুঁড়ে মারত। তার উপর এমন বানোয়াট নিউজ রাতুলের সামনেই পড়ল। যদি রাতুলে এমন কিছু ভেবে নেয়। তন্নি রাতুলের দিকে তাকিয়ে রেগে মেগে বলতে থাকে, এদের না কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া উচিত। কি সব বানোয়াট নিউজ বানিয়ে রেখেছে। নাটকের একটা সিন এমনভাবে ক্যাপশন দিচ্ছে যে এই ফেজ যদি আমি নষ্ট না করে দিয়েছি তো শেষ পর্যন্ত তুর্য। আরে তুর্য তো আমার ভাইয়ের। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছে তন্নি। রাতুল উঠে দাঁড়িয়ে তাকে থামিয়ে বলে, আরে এত হাইপার হচ্ছ কেন? ওদের তো কাজই এমন নিউজ বানানো। তুর্য আর তোমার রিলেশন কেমন তা তো আমরা সবাই জানি। তবুও ওরা এমন নিউজ করবে কেন? রাতুল হাসতে লাগলো এবার। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে আরেকটু নিচে গেল স্ক্রোল করে। আরেকটা নিউজ দেখে আরও জোরে সোরে হাসতে শুরু করলো রাতুল। নিউজটাতে আবরাজ আর তুর্যের একটা মুখোমুখি ছবি এডিট করা, ক্যাপশনে দেওয়া, দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন বর্তমানের মেয়েদের দুই হার্টথ্রোব ইলহাম আফসার, তুর্য এবং আবরাজ শাহ। তবে কি আরও এক ধামাকার অপেক্ষা? তন্নি এবারও হাসতে শুরু করলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, এরা একটা জিনিস মিস করেছে। তুর্য আর আবরাজ ভাই একসঙ্গে দিয়েও আছে এই নাটকে। সেই রকমই একটা মজা হবে, তাই না? একদম। আর যাওয়া যাবে না, সামনের রাস্তা বন্ধ। আমি তো একটু আগেও এলাম, তখন তো বন্ধ ছিল না। কি জানি আপা, আপনি দেখেন এই জায়গা দিয়ে যাওয়া সম্ভব? সামনের দিকে তাকায় মরিন। আসলেই যাওয়া সম্ভব নয়। অনেক মানুষ জড়ো হয়ে আছে, ক্যামেরা লাইটিংয়ে ভর্তি। ছোট করে নিঃশ্বাস ছেড়ে রিক্সা থেকে নেমে গেল মরিন। একটা শপিং কমপ্লেক্সের সামনে জায়গাটা। রিক্সা ভাড়া মিটিয়ে সামনে এগিয়ে যায় মরিন। এখন কিছুটা সামনে এগিয়ে আবারও নতুন রিক্সা নিতে হবে। কাঠফাটা রোদের মধ্যে এই বাড়তি ঝামেলায় বিরক্ত হয় মরিন। ভিড়ের মধ্যে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে দেখা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই মরিনের। বুঝে যাচ্ছে কোনো সেলিব্রিটি আছে এখানে। মরিন পাশ কাটিয়ে চলে যেতে নিলে তার কানে কিছু কথা ভেসে আসে। রিসেন্টলি আপনার নতুন কাজের খবর পেলাম। খুব দ্রুতই নাকি শুটিং শুরু হচ্ছে। আবারও আপনাকে আর তুর্যকে একসঙ্গে দেখতে পাবে শুনে কিন্তু মেয়েরা ভীষণ এক্সাইটেড। আপনি কতটা এক্সাইটেড এই কাজ নিয়ে? খুব বেশি এক্সাইটেড বলা যায় না। আমার কাছে এগুলো খুব বেশি ম্যাটার করে না। আর আমি অলওয়েজ নিজের কাজের দিকেই নজর দিই। বাকিরা কারা থাকলো বা থাকলো না তা নিয়ে আমি ভাবি না। অনেক ক্ষেত্রে শোনা যায় আপনি নাকি তুর্যকে হিংসে করেন। এই কথা কি সত্যি? হু ইজ তুর্য ম্যান? ও ইন্ডাস্ট্রিতে এসেছে কতদিন? ওর সাথে আমি হিংসে কেনই বা করব? বাট আই থিঙ্ক সিনিয়র অ্যাক্টরদের সাথে সবার বিহেভিয়ারটা ঠিক করা উচিত। কথাটা ইনডাইরেক্টলি তুর্যকে বললেন? সবাইকেই বললাম। নতুন এসে আবার অনেকে নিজেদের বড় ভাবতে শুরু করে দেয় তো। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। অ্যানাদার কোশ্চেন। বিট থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো মরিন। চোখে না দেখলেও টুকটাক কথা শুনে বুঝলো এখানে সে আবরাজি এসেছে। মনে মনে তার ছেলের হাসি হাসলো মরিন। কেমন মানুষ এরা! জনসম্মুখে ইন্ডাস্ট্রির অন্য একজনকে নিয়ে এমন কথা বলছে। অবশ্য অবাক হওয়ার কিছু নেই। তুর্য এমনই করবে তা নিয়ে মরিনের মনে কোনো সন্দেহ নেই। অহংকারের পতনের মূল। জানা সত্ত্বেও ওরা নিজেদের নিয়ে অহংকার করতে ব্যস্ত। নিজে উপরে যেতে ব্যস্ত, অন্যকে ছোট করতে ব্যস্ত। অথচ এরা বুঝতে পারছে না অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। মরিন অবাক হলো কেবল একটি বিষয়ে, পাবলিকলি শত্রুতা প্রকাশ করা দেখে। সহসা এমনটা হয় না। সবার ক্ষেত্রে অনেকের মাঝে শত্রুতা থাকে, তবে গোপনে। তবে এখানে শুধু গোপনে নয়, প্রকাশ্যে দ্বন্দ্ব হচ্ছে দুজনের মাঝে। শুটিং শুরু হওয়ার আগে এমনটা হচ্ছে। তাহলে এর পর যে কী হবে? তুর্য, আসবো বাবা? বিছানায় পা দুলিয়ে বসে হাতে ফোনটা নিয়ে রাগী দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল তুর্য। দরজা খোলাই রেখেছে। ইলমার কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে ফোনটা পাশে রেখে ছোট করে বলে, এসো। হাতে থাকা ট্রেটা নিয়ে ঘরে প্রবেশ করলেন ইলমা। কখন ছেলের মাথায় যে কী চলে তিনি বুঝতেই পারেন না। তাই ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করে নেন। ট্রেটা টেবিলের উপর রেখে তাতে থাকা বাটিটা হাতে তুলে নেয় ইলমা। হাসি মুখে তুর্যের পাশে বসে বলে, দেখ তোর পছন্দের কাস্টার্ড বানিয়েছি। আবরাজের সেই ইন্টারভিউটা দেখে মেজাজ বিক্রি আছে তুর্যের। কাস্টার্ড যদিও তার ভীষণ পছন্দ, তবে এখন মোটেই খেতে ইচ্ছে করছে না। তাই অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে, খাবো না, নিয়ে যাও। ইলমা চিন্তিত হন। বাটিটা পাশে রেখে তুর্যের পিঠে হাত বুলিয়ে বলে, কেন খাবি না? একটু আগে তো ঠিকই ছিলি, হঠাৎ কি হলো? এত প্রশ্ন। মায়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে থেমে যায় তুর্য। কপালের ভাঁজ সরে যায় তার। অদ্ভুতভাবে মনে পড়ে যায় পরশু দিনের একটি ঘটনা। সেটা সবাই বসে টুকটাক কথা বলছিল। মরিনও বসছিল পাশে। খুব বেশি কথা না বললেও টুকটাক সাড়া দিচ্ছিল।
এমন কথার মাঝে তন্নি মরিনকে জিজ্ঞেস করছিল, আচ্ছা মরিন, তোমার বেস্ট ফ্রেন্ড কে বলো তো? সময় নেয় না মরিন, মুচকি হেসে সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমার মা। মা তোমার বেস্ট ফ্রেন্ড? হুম, মাই আমার বেস্ট ফ্রেন্ড। কারণ মায়ের সাথে আমি নিজের সব কথা শেয়ার করতে পারি, ভালো মন্দ সব কিছু। আমার মতে মা হলো আমার বেস্ট পথ প্রদর্শক। মায়ের কথা শুনে চলাটাই ভালো। ছোটবেলা থেকে আমার যে কোনো সমস্যায় সলিউশন মায়ের কাছেই চেয়েছি। বেশি রাগ হলেও মাকে বকেছি, খুশি হলেও মাকে বলেছি, তাই মাই হলো আমার সেরা বন্ধু। ইলমাটাকে ভাবনা থেকে বেরিয়ে এলো তোর্য। হঠাৎ মৌরির এই কথাটা মনে পড়ার কারণটা ধরতে না পারলেও হুট করে যেন ইলমার প্রতি অদ্ভুত ভালো লাগা জেগে উঠল। মৌরি কি ঠিকই বলেছে? মাই কি সবচেয়ে সেরা বন্ধু? তুর্য একটু বড় হওয়ার পর থেকে কখনোই নিজের কোনো কথা ইলমার সাথে শেয়ার করেনি, বরং তিনি কিছু জিজ্ঞেস করলে দু একটা ধমক দিয়ে বসিয়ে রেখেছে। বাবাও এ নিয়ে কিছু বলেনি। তুর্যকে অস্থির হতে দেখলে তিনি নিজে অস্থির হয়ে বারংবার জানতে চেয়েছেন। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে বাবা? আজও তেমনটাই হলো। ইলমা তুর্যের মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? প্রতিবারের উত্তরে ধমক দিল, আজ আর ধমক দেওয়া হলো না তুর্যের। ইলমা তাতে খুব একটা খেয়াল না করে বাটিটা আবারও হাতে নিয়ে বললেন, ঠিক আছে, বলতে হবে না, কিন্তু এটা খেয়ে নে। মা কত ভালোবেসে বানিয়েছি বলতো। তোর বাবা বলেছে খুব মজা হয়েছে, তুই খেয়ে দেখ একবার। ইলমার হাতে থাকা বাটিটার দিকে তাকালো তোরজাও। কয়েক সেকেন্ড চুপ থেকে ইলমার উদ্দেশ্যে বলে বসলো, তুমি খাইয়ে দাও। বৃষ্মিতের চোখে তুর্যের দিকে তাকালো ইলমা। ঠোঁট জোড়া তার আপনা আপনি পৃথক হয়ে যায়। একটা বড় হওয়ার পর থেকে তুর্য কারো হাতে খেতে চায় না। অসুস্থ হলেও সে নিজে হাতেই খাবে। একবার ভীষণ জ্বর হওয়ায় ইলমা জোর করে খাইয়ে দিয়েছিল তাকে। তখন যে সে নিজ হাতেই খেতে চেয়েছিল, কিন্তু সেই অবস্থায় ছিল না। এক হাত দিয়ে তুর্যের কপাল স্পর্শ করে দেখলেন ইলমা। অবাক হয়ে বললেন, কি হয়েছে তুর্য? জ্বর তো নেই তাহলে? অযথাই হাসি পেল তুর্যর, অথচ কয়েক মিনিট আগেই তার মাথা গরম ছিল। তুর্য ঠোঁট জোড়া প্রশস্ত করে হেসে বলল, খাইয়ে দিলে দাও, না হলে নিয়ে যাও ওটা। ইলমা ব্যতিব্যস্ত হয়ে বললেন, ও মা, দেবো না কেন? অবশ্যই দিব। কতদিন বাদে তুই আমার হাতে খেতে চেয়েছিস বলতো, আর আমি খাইয়ে দিব না? খুব যত্ন করে ছেলেকে কাস্টার্ড খাইয়ে দিলেন ইলমা। কয়েক চামচ খাইয়ে বললেন, ভালো হয়েছে? হুম, ভালো হয়েছে। আরও খুশি হলেন ইলমা। চোখে মুখে তার আনন্দের আভা ফুটে উঠল। তুর্যও চুপচাপ খেয়ে নিল পুরোটুকু। অন্য দিনের চেয়েও যেন একটু বেশি মজা হয়েছে। সত্যি কি তাই? নাকি মা খাইয়ে দিচ্ছে বলে অন্যরকম শান্তি লাগছে? এই ভাবনাগুলো আগে তো কখনো তুর্যের মাথায় আসেনি। তাহলে আজ কেন আসছে? বেশি করে ভাবতে ইচ্ছে করছে কেন? মরিনের শান্ত কণ্ঠ বলা কথার ধরন কি এতই জোর? আর একটু নিয়ে আসি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তুর্য। ইলমা তৎক্ষণাৎ গিয়ে আরও এক বাটি কাস্টার্ড নিয়ে এসে খাইয়ে দিতে লাগলেন তুর্যকে। এরিমাকে জিজ্ঞেস করলো, হুট করে রেগে গিয়েছিলি যে, সব ঠিক আছে তো? তুর্যের সঙ্গে সঙ্গে উত্তর দিল, আমার ট্যালেন্ট অনেকে স্বীকার করতে পারছে না আম্মু। আমার পপুলারিটি দেখে হিংসে হচ্ছে তাদের। ইলমা অতি শান্তভাবে মৃদু স্বরে বললেন, এটা তো জগতের নিয়ম। কেউ কাউকে উপরে যেতে দেখতে পারে না, তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। তবে জয়টা শেষ পর্যন্ত পরিশ্রমেরই হয়। সবাইকে সম্মান করলে দু একজনের কটূক্তি কানে নিতে হবে না, বুঝলি? তুর্য বাঁকায় হেসে বলে, সম্মান? হা, সম্মান মাই ফুট। আমি শুধু একটা কথাই জানি, আই নিড টু গো অন দ্য টপ। আর আমার সে যোগ্যতা আছে অবভিয়াসলি, সবার উপরেই আমিই থাকবো। তুর্যর এই কথাটা খুব একটা পছন্দ না হলেও কিছু বললেন না ইলমা। এ এক জিনিস, এই অহংকার জিনিসটা ছোটবেলা থেকে বাসা বেঁধেছে তুর্যর মনে। সে নিজেই মনে করে সে সকলের থেকে বেস্ট, সবার উপরে থাকার অধিকার একমাত্র তারই আছে। ইলমা নিজের ছেলেকে উপরে উঠতে দেখতে চান, তবে এই অহংকারটা যদি বাদ দিতে পারত তুর্য। এ নিয়ে মাথা ঘামালেন না তিনি। সে আজ ভীষণ খুশি, তাই অন্য কথা ভেবে চিন্তা করার কোনো দরকার নেই। আবারও সেই গতদিনের মতো ছাদের দোলনায় বসে আছে তুর্য। সঙ্গে ফোনের স্ক্রিনে ঘুরছে মরিনের আইডি। এবার উপরে যাচ্ছে তো একবার নিচে। মেয়েটার কথাবার্তা কেমন অদ্ভুত আঘাত করে তাকে। এত ধারালো কেন তার কথাগুলো? একবার কানে গেলে তা বারবার মনে পড়তে বাধ্য। এটা কি বাকি সবার ক্ষেত্রেও হয়েছে, নাকি কেবল তুর্যের ক্ষেত্রেই হচ্ছে? আপাতত সেসব ভাবার ইচ্ছে নেই তুর্যর। বর্তমানে তার ইচ্ছে কেবল একটাই, মরিনকে জানা। তবে সামনাসামনি তার সঙ্গে কথা বলতে চাওয়া অসম্ভব। একটা ফ্যাস্টিজ আছে তুর্যের, সঙ্গে তার মধ্যকার ইগো নামক বস্তুটিও প্রখর। কিছু জিজ্ঞেস করতে পারবে না সামনাসামনি, এটা তার ইগোতে লাগবে। তাই বাধ্য হয়ে বেছে নিল ভার্চুয়াল পন্থা। তবুও নিজের আইডি থেকে মরিনের সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করল তুর্য। কোনোভাবে মরিন যদি বুঝতে পেরে যায়, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই নিজের সেকেন্ড আইডি থেকে মরিনকে মেসেজ দিল না তুর্য। নতুন নামে খুলল একটি ফেক আইডি, যা দ্বারাই মরিনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তুর্য।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে এক ফালি। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।